এটা কিভাবে সম্ভব? আপনি আমার ম্যাম হয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন কিভাবে? ম্যাডাম, আমি তোমার ভার্সিটিতে, বাড়িতে আমি তোমার স্ত্রী। কী সব বলছেন? আমি আপনাকে সম্মান করি, কিন্তু স্ত্রী হিসেবে মানতে পারবো না। কেন মানতে পারবে না? আমি কি সুন্দর না, নাকি তোমার যোগ্য না? কী সব বলছেন আপনি ম্যাম? আপনি যোগ্য বলেই আপনি ম্যাডাম, আমি ছাত্র, কিন্তু স্ত্রী হিসেবে আপনাকে মানতে আমার সমস্যা আছে। কি সমস্যা বলো আমাকে। আপনি বুঝতে পারছেন না? আপনি আমার ম্যাডাম, আমার থেকে অনেক সিনিয়র। মানুষ জানলে হাসাহাসি করবে আমাকে নিয়ে। শুধু মানুষ হাসবে সেজন্য আমাকে মানবে না? শুধু সেজন্য না, আপনাকে এমনিতেও আমার পছন্দ না। আপনি অনেক বেশি রাগী। রাগ করি ভার্সিটিতে, বাড়িতে রাগ করব সেটা তো বলি নাই। তবু আমার পছন্দ না আপনাকে। আপনি বরং চলে যান। চলে যান মানে? কোথায় চলে যাব? এই ছেলে, তুমি কোথায় ভুলে যাচ্ছ আমাদের আজ বিয়ে হয়েছে? আমি এখন থেকে এই বাড়িতেই থাকবো। আমি বুঝতে পারছি না, আমার পরিবারের মানুষকে কি দিয়ে বশ করেছেন আপনি, যে আমাকে না বলে আপনার মতো একটা সিনিয়র মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল। এত কিছু ভাবতে হবে না সোনা, এখন আসো আমার কাছে। অনেক থতমত খেয়ে তাকালো সাইমার দিকে, হাসি মুখে কথা বলল। ওকে দেখে মনে হচ্ছে ভিতরে ভিতরে রাগে ফেটে পড়ছে। অনেকের এমন কেন মনে হচ্ছে সে নিজেও জানে না। সাইমার চোখে মনে হচ্ছে কোনো আগুন জ্বলছে, কি লুকানো আছে ওই চোখে অনেক বুঝতে পারছে না। অনেকের ভাবনার মাঝেই সাইমা তার কাছে এগিয়ে এলো, তারপর দুহাত দিয়ে অনেকের গলা জড়িয়ে ধরল। অনেক হুঁশে ফিরে আসলো। সাইমাকে এভাবে এত কাছে দেখে তার দম বেরিয়ে যাওয়ার জোগাড়। সে তাড়াতাড়ি সরতে নিলে সাইমা তাকে আরো একটু কাছে টেনে নিল, তারপর বলল, পালাচ্ছ কেন সোনা? আজ না আমাদের বাসর রাত। না না, ছেড়ে দিন আমাকে। আমি কোনো বাসর করতে পারবো না আপনার সাথে। কেন, তুমি কি পুরুষ না? কি যা তা বলছেন আপনি? ঠিকই তো বলছি সোনা। আমার মতো এত সুন্দরী একটা মেয়ে কাছে থাকতেও যার বাসর করতে ইচ্ছে করে না, তার তো আমার কাছে ওটাই মনে হয়। ওইটা কি? কি বলতে চান আপনি? তুমি বুঝতে পারছো না আমি কি বোঝাতে চাচ্ছি? একদম আজে বাজে কথা বলবেন না, বলে দিচ্ছি। ভালো হবে না কিন্তু। আমিও দেখতে চাই তুমি আর কতটা খারাপ করতে পারো। আর কতটা মানে? আমি আর কি খারাপ করেছি? সাইমা নিজের মুখটা একদম অনিকের কাছে নিয়ে গেল। সাইমার নিঃশ্বাস অনিকের মুখে পড়তে এসে চোখ বন্ধ করে ফেলল। সাইমা অনিকের ঠোঁটে আঙ্গুল নিয়ে স্লাইড করতে করতে বলল, বাসর রাতে যে ছেলে বউয়ের কাছে আসে না, তাকে কি পুরুষ বলা যায় অনেক? অনিক সাইমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাগে তার গা কাঁপছে। এমনিতেই তাকে বাড়ি থেকে না জানে এমন সিনিয়র মেয়ের সাথে বিয়ে দিয়েছে, তার উপর এই মেয়েটাকে কাছে পাবার জন্য ওতালা হয়ে গেছে। এখন তো অনেকের এই মেয়ের চরিত্র নিয়ে সন্দেহ হচ্ছে, না হলে বিয়ের রাতে কেউ এতটা পাগল হয়? এদিকে সাইমাকে ধাক্কা দেওয়াতে তার রাগ বেড়ে গেল। সে অনেকের কাছে এসে রেগে বলল, ধাক্কা দিলে কেন তুমি আমাকে? এত সাহস কোত্থেকে পেলে তুমি? একদম বেশ করেছি। আপনি একটা গায়ে পড়া মেয়ে মানুষ, লজ্জা করে জুনিয়র একটা ছেলে যে কিনা আপনার ছাত্র, তার কাছে এমন কাছে আসার আবদার করতে। কেন লজ্জা করবে? তুমি কি পরপুরুষ? আমি কি বাইরের ছেলের কাছে গিয়ে বলেছি আমাকে আদর করো, ভালোবাসো? যেই মেয়ে বাসর রাতে একটা ছেলের কাছে এমনভাবে ঘেঁষতে পারে, সেই মেয়ে বাইরের মানুষের কাছে যায় না, তার গ্যারান্টি কি? এখন তো আমার আপনার চরিত্র নিয়ে সন্দেহ হচ্ছে। অনেক। ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল সাইমা অনিককে। রেগে ফেটে পড়ছে সে। এত বড় সাহস এই ছেলের! তার চরিত্র নিয়ে কথা বল, বিয়ে হয়েছে তাই কাছে আসতে চাইছে, এটা কি তেমন বড় অপরাধ নাকি? সাইমা রেগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে এগিয়ে এসে অনিকের ঠোঁট কামড়ে ধরল। অনেক হতভম্ব। সে ভেবেছিল এসব বলে হয়তো দূরে থাকবে, কিন্তু হলো তার উল্টো। সাইমা রেগে ইচ্ছে মতো কামড়েছে অনেকের ঠোঁট। অনেক ছটফট করে সরতে চাইল, কিন্তু সাইমা চাইল না। দীর্ঘ 10 মিনিট পরে সাইমা ছেড়ে দিল অনিককে। অনিকের চোখ লাল হয়ে গেছে, ঠোঁট কিছুটা কেটে গেছে। সাইমা রাগী কণ্ঠে অনিককে বলল, আমার চরিত্র নিয়ে কথা বলার আগে 10 বার ভাববে, না হলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। সাইমা গিয়ে ধপ করে খাটে শুয়ে পড়ল। অনেক এখনো পাথরের মতো দাঁড়িয়ে রইল। কি হয়ে গেল তার সাথে? এই মেয়ে কত ডেঞ্জারাস!
অনেক বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। আইনে তাকিয়ে দেখলো ঠোঁটের অবস্থা নাজেহাল। সে চোখে মুখে পানি দিয়ে রুমে চলে আসলো। তারপর খাটের একপাশে শুয়ে পড়ল। ভোরের নরম আলো জানালার পর্দা ভেদ করে ঘরে ছড়িয়ে পড়েছে। বাতাসে এখনো রাতের গন্ধ টের পাওয়া যায়। খাটের একপাশে সাইমা ঘুম ভাঙতেই চোখ পড়ল অনেক তার কাঁধে মাথা রেখে গভীর ঘুমে। মুহূর্তে তার চোখ জ্বলে উঠল সেই চেনা রাগ। সে এক ধাক্কায় সরিয়ে দিল অনেককে। এটা কি ভদ্রতা তোমার? আমার চরিত্র নিয়ে সন্দেহ করো আর সকালে এসে আমার গায়ে হেলান দিয়ে ঘুমাও? না না, আমি বুঝতে পারিনি। ঘুমের মধ্যে হয়তো। ঘুমের মধ্যে নাকি? এসব বাজে কথা আমার সামনে বলবে না, আমি থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো, বুঝেছো? সাইমার কণ্ঠে কাঁচা রাগ, চোখে তীব্র ঝলকানি, মনে হচ্ছে এখন ফেটে পড়বে। অনেক চুপচাপ বসে আছে, ঠোঁটে শুকনো দাগ, চোখে অপরাধ বোধ। সে নিচু গলায় পড়ল, আমি সত্যি দুঃখিত। আমি কখন এমন করলাম জানি না। আপনাকে অসম্মান করার ইচ্ছে ছিল না আমার। সরি টরি কিছু বলবে না আমার সামনে। সম্মান করতে জানো না, আবার মুখে মিষ্টি কথা। আমি যদি রাগ করি কারণ সহ করি। তুমি যা বলেছিলে গত রাতে, তার হিসেব আমি এখনো রাখি। সাইমা গলার নিচের স্বরটা নরম করলো, রাগের আঁচ এখনো কাটেনি। চোখে এমন এক আগুন যেটা অনেকের বুক কাঁপিয়ে দেয়। সাইমা হঠাৎ একটু কাছে এগিয়ে এসে নিচু গলায় বলল, মনে রেখো, এখনো আমি তোমার ম্যাডাম না, আমি তোমার স্ত্রী। বাইরের মানুষ যা বলবে বলুক, আমার কাছে তুমি আমার মানুষ। কিন্তু যদি আবার এমন অসম্মান করো, তবে তোমাকে আমি এমন শিক্ষা দিব যেটা সারা জীবন মনে থাকবে। অনেক কিছু বলার সাহস পেল না, শুধু মাথা নিচু করে ফ্রেশ হতে বাথরুমে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁটের কাটা দাগে হাত বুলিয়ে নিল। মুখ ধুয়ে ফিরে এসে দেখে সাইমা জানালার পাশে দাঁড়িয়ে আছে। হালকা বাতাসে চুল উড়ছে। মুখ ধুয়ে নাস্তা খেয়ে এসো। আর মনে রেখো, বাড়িতে আমি তোমার স্ত্রী। ম্যাম ডাক শুনলে আবার রাগ হবে। ঠিক আছে সাইমা। সাইমার মুখে রাগী ভঙ্গি থাকলেও ঠোঁটের কোণে হালকা হাসি খেলে গেল। সে মুখ ফিরিয়ে নিল, কিন্তু বুকের ভেতরে একটা অদ্ভুত টান অনুভব করলো, যেন এই রাগের নিচে কোথাও জমে আছে এক অজানা মায়া, যা সে নিজেও অস্বীকার করতে পারছে না। সকালের হালকা রোদে নাস্তার টেবিলটা ঝলমল করে উঠছে। টেবিলে সাজানো পরোটা, ডিম ভাজি, চা আর হাসি ঠাট্টার গন্ধে পুরো ঘরটা গরম হয়ে আছে। অনেক একটু কোণ ধরে চুপচাপ বসে আছে, মাথা নিচু। সামনে বসে সাইমা একদম নির্লজ্জ ভঙ্গিতে খাচ্ছে, যেন কিছুই ঘটেনি গত রাতে। ভাবি হেসে বলল, অনেক, তুই কি রে, নতুন বউকে খাইয়ে দিচ্ছিস না কেন? জানিস না নতুন বউকে আদর করে খাওয়াতে হয়? অনেক হক চুকিয়ে গেল, মুখ লাল হয়ে উঠল মুহূর্তেই। সে একবার সাইমার দিকে তাকালো, তারপর আবার নিচের দিকে। সাইমার ঠোঁটে তখন এক টুকরো বাঁকা হাসি, চোখে মজার ঝিলিক। হ্যাঁ অনিক, ভাবির কথা তো ঠিক। আদর করে খাওয়াবে না আমাকে? আমি তো মানে ঠিক আছে। সবাই হাসতে লাগলো। অনেক চুপচাপ এক টুকরো পরোটা ভেঙে সাইমার দিকে বাড়িয়ে দিল। হাতটা সামান্য কাঁপছে। সাইমা অনেকের আঙ্গুলের কাছ থেকে টুকরাটা মুখে নিতে নিতে হঠাৎ খুব অল্প করে কামড়ে দিল অনেকের আঙ্গুলে। অনেক হঠাৎ ঝাঁকি খেলো, বুকের ভেতরটা কেঁপে উঠল, মুখে আতঙ্ক আর লজ্জার মিশ্র ভাব। সে চেয়ে দেখলো সাইমা চুপচাপ বসে আছে, ঠোঁটে সেই বাঁকা হাসি, যেন কিছুই হয়নি। উফ, কেমন লজ্জা পাচ্ছে দেখি। না কিছু না ভাবি। টেবিলে হাসাহাসি শুরু হয়ে গেল। কেউ অফিসের কথা বলছে, কেউ বাচ্চাদের স্কুলের গল্প, কিন্তু অনেকের কানে কিছুই ঢুকছে না। আঙ্গুলে এখনো সেই হালকা কামড়ে ব্যথা, বুকের মধ্যে কেমন অদ্ভুত একটা কাঁপুনি। সাইমা চায়ের কাপ তুলে চুমুক দিতে দিতে পাশের দিকে তাকালো। চোখে খেলা করছে দুষ্ট রাগ, ঠোঁটে বাঁকা একটুখানি হাসি, যে হাসিতে অভিমানও আছে, জেদ আছে, আর একরাশ অঘোষিত মায়াও। নাস্তার টেবিল থেকে উঠে অনেক চুপচাপ নিজের ঘরে চলে গেল। শরীরটা কাঁপছে অদ্ভুতভাবে, জানে না রাগে নাকি ভয় আর লজ্জায়। কিন্তু সাইমা সেই হালকা কামড় যেন তার হাতের মাংসের ভিতর দিয়ে হৃদয় পর্যন্ত পৌঁছে গেছে। সে বসে আছে বিছানার কিনারায়, মাথা নিচু করে। হঠাৎ দরজার শব্দ টক করে বন্ধ হয়ে গেল। সাইমা ঢুকছে। আপনি দরজা বন্ধ করলেন কেন? গরম লাগছে, তাই দরজা বন্ধ করলাম। অনেক অবাক হয়ে তাকাই। সাইমা শান্তভাবে চুল খোলা, মুখে হালকা হাসি। হঠাৎ সে আলতো করে আঁচলটা নামিয়ে রাখে পাশে। আপনি কি করছেন?
বললাম না গরম লাগছে, তাই হালকা হচ্ছি। তুমি এত অবাক হচ্ছ কেন? আমি তোমার স্ত্রী, মনে আছে তো? তাই বলে আমার সামনে এমনভাবে? আমি তোমার বউ। আমার কিছু লুকানোর কি আছে তোমার কাছ থেকে? ইচ্ছে হলে তাকাও, না হলে চোখ বন্ধ করে রাখো। অনেক তাড়াতাড়ি চোখ বন্ধ করলো অনেক, কিন্তু বুকের ভেতর ধক ধক শব্দ, গালের পাশ দিয়ে ঘাম গড়াচ্ছে। কিছুক্ষণ পরে নিজের অজান্তে হাতের ফাঁক দিয়ে এক চোরা দৃষ্টি গেল সাইমার দিকে। আলোটা আধো অন্ধকার, জানালার পর্দা উঠছে হালকা বাতাসে। সাইমা চুল বাঁধছে, কপালের পাশে আলতো ভিজে কণা, চোখে এক অদ্ভুত শান্ত আগুন। অনেক নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। অনেকের মুখে অচেনা এক বিস্ময়, মনে হচ্ছে যেন সে প্রথমবার বুঝলো রাগী ম্যাডাম নামের মানুষটার ভেতরে লুকিয়ে আছে এক দুর্বোধ্য আকর্ষণ, যা ভয়ও জাগায় আবার অজান্তেই টেনে নেয়। সাইমা ঘুরে তাকালো, অনেক তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেলল। দেখা শেষ হয়েছে? না মানে না না, আমি কিছু দেখি নাই। আহা, তুমি যাই বলো না কেন, তোমার চোখ সব বলে দিয়েছে অনিক। সাইমা হালকা হেসে পাশ দিয়ে চলে গেল। চুলের গন্ধ ছড়িয়ে দিল বাতাসে। অনেক স্থির হয়ে বসে রইল। শরীরটা এখনো কাঁপছে, তবে এবার সেটা ভয় নয়, কিছু একটা অন্যরকম অনুভূতি যা সে নিজেও নাম দিতে পারছে না। রাতটা ছিল শান্ত, কিন্তু অনেকের মন অদ্ভুত এক অস্থিরতায় ভরা। সাইমা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছিল। নীলচে আলোয় তার চুলগুলো কাঁধে নেমে এসেছে, মুখের কোণে হালকা হাসি। অনেক তাকিয়ে আছে স্থির দৃষ্টিতে, মনে হচ্ছে চোখ সরানো অসম্ভব। সাইমা আয়নায় তাকিয়ে মৃদু স্বরে বলল, কি এমন দেখছো? না কিছু না। দেখতে ইচ্ছে হলে কাছে এসো, আমি তো নিষেধ করি নাই। অনেকের বুকের ভেতর হঠাৎ কাঁপুন ধরল। সে ধীরে ধীরে সাইমার দিকে এগিয়ে গেল। এক মুহূর্তে নীরবতায় শুধু দুজনে নিঃশ্বাস মিলেমিশে গেল বাতাসে। সাইমা আর কিছু বলল না, শুধু চোখে এক অজানা আলো। অনেক সেই চোখের ভেতর হারিয়ে গেল, যেন সারা দুনিয়া থেমে গেল ওদের দুজনের মাঝে। অনেক হঠাৎ কিছু ভেবে দূরে চলে আসলো, তারপর বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়ল। সকালের রোদটা জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকে পড়েছে। অনেক তখনও আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে, চোখের নিচে হালকা কালি। দুদিনের টানা জার্নি, রাগী বইয়ের রাগ আর নতুন জীবনের ঝড়ের ফলাফল সবই মিশে আছে তার মুখে। স্যামে বিছানায় বসে কফি খাচ্ছে, চোখে আগের মতোই কড়া ভাব। বলল, আজ ভার্সিটিতে যাচ্ছ? হ্যাঁ, 2 দিন অনুপস্থিত ছিলাম, সবাই হয়তো খোঁজ নেবে। তাহলে বলে দিও তোমার ম্যাডাম এখন তোমার বউ। অনেক তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। ভার্সিটি গেট পেরিয়ে অনেক যখন ক্যাম্পাসে ঢুকলো, তখন বন্ধুদের এক ঝাঁক তার দিকে এগিয়ে এলো। এই অনিক, 2 দিন কোথায় ছিলি রে ভাই? টিচাররা পর্যন্ত তোকে খুঁজেছে। আমরা ভাবছি হয়তো তুই প্রেম করে পালাই গেছিস। প্রেম না ভাই, আমার জীবনে তো ঝড় বয়ে গেছে। ঝড় মানে কি বলছিস রে? আমার বিয়ে হয়েছে। কি, তোর বিয়ে 2 দিনে? কার সাথে রে পাগল? তোমরা যাকে সবচেয়ে ভয় পাও, যার ক্লাসে পিন ফেললে শব্দ হয়, সেই রাগী সাইমা ম্যাডাম। এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর পুরো ক্যাম্পাস কেঁপে উঠল বন্ধুর চিৎকারে। রিয়াদ হা করে বলল, তুই কি পাগল হয়েছিস নাকি? সাইমা ম্যাডাম, ওনার দিকে কেউ তাকায় না ভয়েতে। ভাই, তোর জীবন তো এখন অ্যাকশন মুভি। ক্লাসে যে না নাম ডাকবে তুই দাঁড়াস, এই ব্যাকগ্রাউন্ডে থান্ডার বাজবে। ভাই মজা করিস না, আমি এখন বউয়ের আদেশে উঠি, বসি, হাসি, এমনকি কফিও খাই। মানে তুই এখন রিমোট কন্ট্রোলড মেশিন? তোমরা হাসছো, কিন্তু আমার অবস্থা এমন, বউ রেগে গেলে পুরো ঘর কাঁপে। ভাই একটা কথা বলি, রাগিমেরা আসলে ভালোবাসে গভীরভাবে। হয়তো তুই এখন ঝড়ের মধ্যে আছিস, কিন্তু ওই ঝড়েই একদিন শান্তির বৃষ্টি নামবে। সাইমা ম্যাম কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি এখনো শুধু ঝড় দেখাবে? দুপুরে ক্লাস শেষে সবাই ক্যান্টিনে বসেছে। অনেকের ফোনে একটা নোটিফিকেশন। লাঞ্চ খেয়ে নিও, ইভিনিংয়ে একটু আগে বাসায় আসবে। এই দেখ ভাই, এর বউ এখন অফিসিয়ালি কন্ট্রোল নিচ্ছে। সবাই আবার হেসে উঠল, কিন্তু অনেক চুপচাপ রইল, জানালার বাইরে তাকিয়ে ভাবলো। হঠাৎ ম্যাম আমাকে বিয়ে করতে রাজি হলো কেন? ওনার সাথে তো আমার তেমন কোনো সম্পর্ক নাই। তাহলে ভার্সিটির ঘড়িতে তখন সকাল 10টা। ক্লাসরুমে দরজার সামনে লেখা ম্যানেজমেন্ট স্টুডাইস, প্রফেসর এস রহমান। সাইমা
ছাত্রছাত্রীদের মুখে তখন একটাই আতঙ্ক। আজ ম্যাডাম আসবেন নিজে। সবাই বই খুলে বসেছে, কেউ কেউ আবার নোট ঘাঁটছে, যেন হঠাৎ জেরা শুরু হবে। অনেকের বুকের ভেতর কেমন জানি কাঁপছে, মনে মনে ভাবছে বউয়ের ক্লাসে এখন ছাত্র হয়ে বসে থাকি, জীবনটা এক্কেবারে সিনেমা। ঠিক তখনই দরজায় একটুখানি শব্দ, ঠাস। সবাই একসাথে ঘুরে তাকালো। লাল শাড়ি, কড়া চোখ, হাতে মার্কার সাইমা ম্যাডাম প্রবেশ করলেন। ক্লাসে পিনপতন নীরবতা। সাইমা একবার চোখ বুলিয়ে পড়ল। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং ম্যাম। তারপর সাইমা চোখের কোণ ঘুরিয়ে তাকালো অনেকের দিকে। চোখে এক চিলতে রহস্যময় হাসি, কিন্তু ঠোঁটে কঠিন ভাব। অনেক তাড়াতাড়ি নিচে তাকিয়ে পড়ল, মুখের ভিতর ধকধক শব্দ। সাইমা বোর্ডে লিখতে লিখতে বলল, ম্যানেজমেন্ট ইজ নট অ্যাবাউট পাওয়ার, ইটস অ্যাবাউট রেসপন্সিবিলিটি। তারপর হঠাৎই থেমে গিয়ে চোখ তুলে তাকালো অনেকের দিকে, প্রশ্ন করলো, মিস্টার অনিক, ইউ টেল মি হোয়াটস দ্য ফার্স্ট কোয়ালিটি অফ আ গুড লিডার? অনেক একদম হকচকিয়ে গেল, মাথায় কিছুই আসছে না, বুকে ঘাম জমেছে। সে তো গতকালও এই মেয়ের পাশে বসেছিল, আর আজ ক্লাসের সামনে বসে আছে ছাত্র হয়ে। অনেক কাপা গলায় বলল, ম্যাম, পেশেন্স। ভেরি গুড। মনে হচ্ছে ঘরেও এই গুণটা কাজে লাগাতে পারো, তাই না? ক্লাসে হালকা ফিসফাস। রিয়াদ পেছন থেকে চেপে আসছে। অনেক চোখ নামিয়ে ফেলো, মুখে লজ্জা ছাপ। সাইমা আবার বোর্ডের দিকে ঘুরে পড়ল। লেটস কন্টিনিউ। পুরো ক্লাসে আবার নীরবতা, কিন্তু অনেকের মন তো অন্যদিকে। তার চোখ চলে যায় সাইমার দিকে, কড়া চাহনি, গম্ভীর কণ্ঠস্বর, সবই যেন অনুরূপে সুন্দর লাগছে। সাইমা বোর্ডে লিখতে লিখতে হঠাৎ বলল, অনিক, কাম হেয়ার। অনেক উঠে গেল, বুকের ভেতর কাঁপন। সাইমা কলমটা এগিয়ে দিয়ে বলল, দিস মার্কার ইজ নট ওয়ার্কিং, গো অ্যান্ড ব্রিং আ নিউ ওয়ান ফ্রম দ্য অফিস। অনেক তাড়াতাড়ি মাথা নেড়ে বাইরে বেরিয়ে গেল। অনেক অফিস রুমে ঢুকে টেবিলে ফাইল রাখলো, মাথা নিচু করে কি যেন লিখছিল। হঠাৎ পেছনে দরজার শব্দ, ঠাস। চমকে তাকাতেই দেখে দরজাটা ভিতর থেকে বন্ধ করে সাইমা দাঁড়িয়ে আছে। চোখে আগের মতোই কঠিন দৃষ্টি, কিন্তু সেই কঠিন চোখের আড়ালে আজ অদ্ভুত কোমলতা। অনেক থতমত খেয়ে বলল, ম্যাম, আপনি দরজা বন্ধ করলেন কেন? কেউ দেখে ফেললে? তাতে কি হয়েছে? আমি কিছু ভুল করছি না, তুমি আমার স্বামী, এই পরিচয় লুকিয়ে রাখবো কেন? অনেক কেঁপে উঠল একটু। এমন দৃঢ় স্বর, এমন চোখের চাউনি, ও যেন ভয় আর বিস্ময় একসাথে জমে গেল। সাইমা এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো। দুজনের মাঝে এক চুল দূরত্ব, বাতের যেন ভারী হয়ে উঠেছে। সাইমা নিচু গলায় বলল, অনিক, তুমি জানো এই রাগের পেছনে কতটা ভালোবাসা লুকিয়ে থাকে? অনেক তাকিয়েছে স্থির হয়ে, চোখে প্রশ্ন, মুখে নীরবতা। সাইমা হাত বাড়িয়ে অনেকে তাই ঠিক করে দিল। সবাই তোমাকে ছাত্র ভাবে, কিন্তু আমি জানি তুমি শুধু আমার। অনেকে বুকের ভেতর ধূপকানিটা পেরে গেল, তার গলার স্বর কেঁপে উঠল। ম্যাম, মানে সাইমা, কেউ যদি দরজায় আসে? তাহলে বলবো আমি আমার মানুষকে কিছু বোঝাচ্ছিলাম, এতে কারো কিছু বলার নেই। দুজনে চোখ একসাথে মিলল। চোখে সেই চোখের মাঝে এক অদ্ভুত নীরবতা, যেখানে শব্দের সৃষ্টি হয় না। এক মুহূর্তে দৃষ্টি আর হাজার অজানা অনুভূতি মিশে গেল সেখানে। অনেক চোখ ফিরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। সাইমা ফিস করে বলল, রাগী হতে পারি, কিন্তু তোমার কাছে আমি শুধু সাইমা। বাতাস ভারী হয়ে উঠল। অনেকের বুকের ভিতর কাঁপন ধরেছে। দুজনের মাঝে দূরত্বটা যেন হঠাৎ মিলিয়ে গেল। সেই নীরব মুহূর্তে যা ঘটল তা বোঝানোর মতো শব্দ খুঁজে পাওয়া যায় না। শ্যামা হঠাৎ অনেকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। একটি নিঃশ্বাস, একটি অনভিপ্রেত ঘনিষ্ঠতা, আর তারপরই ঠাস, দরজাটা খুলে গেল হঠাৎ। দুজনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। দরজায় দাঁড়িয়ে পিয়ন কোরিয়ান ফাইল হাতে নিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। রুমে নিস্তব্ধতা নেমে এলো। শ্যামা এক মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে দৃঢ় গলায় বলল, এই যে অনিক আমার স্বামী, তাই কিছু মনে করার দরকার নেই। জি ম্যাম, দুঃখিত, আমি জানতাম না, আমি তো শুধু ফাইল নিতে এসেছিলাম। তারপর দ্রুত চলে গেল দরজা বন্ধ করে। অনেক তখন লজ্জায় একেবারে পাথর হয়ে দাঁড়িয়ে আছে, মুখের রং লালচে, যেন এখনই মাটির নিচে ঢুকে পড়বে। সাইমা হাসি চেপে রাখতে পারলো না, চেয়ারে বসে হালকা ঠোঁট বাঁকিয়ে পড়ল, কি হলো অনিক, তোমার মুখে এত বিব্রত ভাব কেন? আপনি জানেন এটা কতটা অস্বস্তিকর পরিস্থিতি ছিল? এখন পুরো অফিসে গসিপ ছড়িয়ে যাবে। গসিপ হোক, সত্যি তো বদলাবে না, তাই না? আপনি একদমই সিরিয়াস না ম্যাম?
আমি কিন্তু সিরিয়াস মিস্টার রনি। শুধু ভালোবাসার প্রকাশটা হয়তো তোমার কল্পনার চেয়ে একটু আলাদা। অনেক মুখ ঘুরিয়ে চুপ করে রইল। বাইরে ঝিরিঝিরি বাতাস বইছে আর রুমের ভেতর এখনো টান টান নীরবতা। স্যামের মুখে বিজয়ের ছায়া আর অনেকের চোখে লজ্জা, অভিমান আর এক চিমটি অব্যক্ত অনুভূতি। পিয়ন হালকা ফিসফিস করে আরেকজন পিয়নের কাছে বলল, দেখছস ম্যাডাম সাইমা আর অনিকের বিয়ে হয়ে গেছে। কি বলছিস সত্যি? ভাই পুরো ভার্সিটি কি জানবে না এখন? এই খবর বাতাসের মতো ছড়িয়ে পড়ল। ক্লাসরুম থেকে লাইব্রেরি, অফিস, ক্যান্টিন সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের মুখে বিস্ময়, কৌতূহল আর গুজবের ছাপ। সাইমা যখন এই খবর শুনল, চোখে আগুন জ্বলল। দরজায় কড়া নেড়ে ক্লাসরুমে প্রবেশ করলো। সবাই চুপচাপ। সাইমা কণ্ঠে কঠোরতা, চোখে জ্বলন্ত রাগ। সবাই চুপ থাকো। অনেক আমার স্বামী, আমরা পরকিয়া করছি না। কেউ যদি এই নিয়ে খেলা করে, গল্প বানায় বা আলোচনা করে, আমি নিজে সরাসরি ব্যবস্থা নিব। সবাই চুপচাপ মাথা নেড়ে মনে মনে ভয়ে কম্পয়মান। সাইমা আরো জোরে বলল, এই ভার্সিটিতে কেউ কেউ ভাবছে আমি এমন জুনিয়র ছেলেকে বিয়ে করেছি। কেউ কি জিজ্ঞাসা করছে কেন? ম্যাম, আমরা শুধু জানতে চাচ্ছিলাম। আমার ব্যক্তিগত ব্যাপার, এটা তোমাদের বোঝার বিষয় নয়। মনে রেখো, আমাদের সম্পর্ক গোপন বা লুকোচুরি নয়, কিন্তু সেটা আমাদের আলোচনার বিষয়ও নয়। সাইমা ম্যাম আসলেই ডেঞ্জারাস। সবার সামনে কত সহজে সত্যি স্বীকার করে নিল। সাইমার কিছু না বলে চুপচাপ চলে গেল। ক্লাসরুমে রয়ে গেল নিস্তব্ধতা। কিন্তু সেই নিঃশব্দতার ভেতর লুকানো আছে ছাত্রছাত্রীদের জন্য অদ্ভুত এক উত্তেজনা। কেন জানে না কেউ, শুধু জানে সাইমা আর অনেকের সম্পর্ক সত্যি অন্যরকম। ক্লাস শেষে ঘড়ির ঘন্টা বাজতে ছাত্রছাত্রীরা রীতিমতো বাইরে ছুটে বেরিয়ে গেল। ক্লাসরুমের দিকে একমাত্র শান্ত অনেক দাঁড়িয়ে রুম গোছাচ্ছিল। সাইমা তার পেছনে এসে বলল, চলো বাসায় যাই। আমি বন্ধুদের সঙ্গে যাব ম্যাম। বউ রেখে বন্ধুদের সঙ্গে যাবে? এত সাহস কই থেকে পেলে তুমি? অনেক হাত তুলে কিছু বলতে চাইছিল, কিন্তু সাইমা সুযোগ দেয়নি তাকে। হঠাৎ এসে অনেকের হাত ধরে রিকশার দিকে টেনে নিয়ে গেল। চলো বসো। রিকশার হালকা চেপে অনেককে টেনে বসাতে সাইমা বলল, আমি বউ, তোমার স্ত্রী, আর তুমি বন্ধুদের সঙ্গে ঘোরো, সেটা আমাকে মানতে হবে? অনেক চুপচাপ মাথা নিচু করে বসলো। রিকশা ছুটতে শুরু করলো আর রাস্তার হালকা বাতাস দুজনের মধ্যে উত্তেজনার ছোঁয়া নিয়ে এলো। অনেক মনে মনে ভাবছিল, এই রাগ, এই অভিমান, তবু আমার বুকের মধ্যে এক অদ্ভুত আনন্দ বয়ে যাচ্ছে। দেখছো না, আমি কখনো ভুলতে পারি না আমার স্বামীকে। অনেক চোখ নামিয়ে মাথা নেড়ে হালকা হাসি দিল। রিকশা একবারকে ঢুকলো আর অনেকের হাত সাইমার হাতের সাথে হালকা লেগে গেল। দুজনেই চুপ, শুধু চোখের ভঙ্গি, মৃদু নিঃশ্বাস আর চুপচাপ হাসি সবকিছু বলছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। সারা রাস্তায় সেই নিঃশব্দ টান, সেই স্বামী স্ত্রী খুনসুটি, যা শুধু দুজনের মধ্যে, আর যা দেখতে পারে শুধু রিকশার চাকা ঘুরে যাওয়ার শব্দ আর বাতাসে হালকা ঝাপট। অনেক তখন হালকা গলেই বলল, ম্যাম আরে কি বলবে? শোনো, সবার আগে বউকে রাখতে হয়, জানো না তুমি? এসব বন্ধু বান্ধব বাদ দাও এখন। রিকশা বাজার সামনে থামলো। অনেক আর সাইমা একসাথে নামলো। রুমে এসে দরজা বন্ধ করলো। সাইমা হালকা এসে বলল, চলো আগে ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে ম্যাম, আমি আগে ফ্রেশ হয়ে আসি। না, তুমি আগে ফ্রেশ হতে যাও, আমি চাই তুমি সঙ্গে থাকো। দুজন রুমে ঢুকলো। অল্প সময়ের মধ্যেই দুজন ফ্রেশ হয়ে নিল। অনেক একটু লাজুক গলায় বলল, ম্যাম আপনার ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমি কিভাবে? চুপ করো, আমি নিজেই সব ঠিক করি। তারপর রান্নাঘরে গেল দুজন। সাইমা নিজের হাতে অল্প কিছু খাবার সাজালো অনেকের জন্য। খাও, তুমি ক্লাস শেষে খাওনি তো, বলেই বানালাম। ধন্যবাদ ম্যাম। ক্লাস কেমন ছিল? ভালোই, তবে একটু চাপ ছিল। দেখো, আমি এখানে তোমার স্ত্রী, তাই চাপ থাকলে পাশে থাকবো। খাওয়ার পর হালকা হাসি, চোখে এক চিলতে মৃদু চাওয়া। অনেক মাথা নামিয়ে চুপচাপ খাচ্ছিল, মনে মনে ভাবছিল, এই রাগী অভিমানী ম্যাডাম আমার পাশে আজ সত্যি যেন স্বপ্নের মতো। খাওয়া শেষে দুজন নিজেদের মতো করে ফ্রেশ হয়ে রুমে এসে একটু বিশ্রাম নিল। নীরবতা, হাসি আর অদ্ভুত মিলন সবকিছু মিশে গেল সেই ছোট্ট রুমের মধ্যে। বিকেলবেলা অনেকের ভাবি হালকা হাসি দিয়ে সাইমাকে ডাকলো, সাইমা আসো, সাথে যাই। বিকেলবেলা সাথে বসে থাকতে খুব ভালো লাগে। ঠিক আছে ভাবি, আপনি যান, আমি 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসি।
কিচেনে গিয়ে সাইমা 2 কাপ কফি বানালো। গরম কফির সুগন্ধ ঘর ভরে দিল। ফ্রেশ কফি নিয়ে ছাদে গিয়ে বসলো। ভাবি বলল, আজকাল ক্লাস আর অফিসের কাজ তো তোমার অনেক চাপ, একটু গল্প করা যাক। ঠিক আছে ভাবি। দুজন গল্প করতে করতে হেসে উঠল। একে অপরের গল্পে মজায় মুগ্ধ। কফির কাপ হাতে, বাতাসে হালকা গরমি আর শান্তি। ছাদটা যেন এক নতুন জগৎ হয়ে উঠল। হঠাৎই দরজার শব্দ। অনেক ছাদে আসে। ছাদে এসে দুজনকে দেখলো দূর থেকে। সাইমা শাড়ি পরা, চুল খুলে ঝুলছে কাঁধে। হাসি, চোখের ভঙ্গি আর কফি কাপ হাতে হালকা নীরবতা। দূর থেকে অনেক দেখলো, মনে হলো এই দৃশ্যটা যেন সারাদিন ধরে তার চোখে ছিল। অনেক মনে মনে বলল, এই সাইমা কত সুন্দর, কত নিখুঁত। কিন্তু সে চুপ, কণ্ঠ ধরে দূর থেকে শুধু দেখছে। সাইমা দূরে থাকা অনেকের দিকে হালকা চোখ রাখলো আর মৃদু হাসলো। মনে হচ্ছে সে বুঝি অনেকও দেখছে। ছাদে পৌঁছাতে অনেক থেমে দাঁড়ালো। ভাবি একটু তাকিয়ে বলল, আরে অনেক দাঁড়িয়ে আছো কেন, আসো তো। অনেক লজ্জা লুকিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল। ভাবি হালকা হাসি দিয়ে বলল, তোমরা গল্প করো, আমি এখন চলে যাই। সেই বলে ভাবি ছাদ থেকে নামলো। অনেক আর সাইমা দুজনে তখন একা। বাতাসে হালকা শীতলতা, কফির কাপ হাতে, গল্পের অবশিষ্ট আলোচনায় মন। অনেক হালকা গলে বলল, সাইমা, আপনাকে সুন্দর লাগছে। আচ্ছা অনেক, তোমার কোনো কাজের জন্য কখনো নিজেকে অপরাধী বোধ মনে হয়নি? জীবনে এমন কোনো কাজ করিনি যাতে নিজেকে অপরাধী মনে হয়। সত্যি একবারও কিছু মনে হয়নি? হ্যাঁ, কখনো মনে হয়নি। কিন্তু সাইমার চোখে তখন এক রহস্যের ছায়া, হালকা হাসি, চোখে অদ্ভুত ঝিলিক। মনে হচ্ছে সে জানে কিছু যা অনেক এখনো বুঝতে পারছে না। সেই মুহূর্তেই অনেকের মনে প্রশ্ন জাগলো, সাইমার চোখে যে রহস্য, তা কি তার জীবনের কোনো প্রভাব ফেলতে পারে? গভীর রাত, ঘরের আলো নিভে গেছে, শুধু চাঁদের হালকা আলো বেলকুনিতে পড়ছে। সাইমা একা বেলকুনিতে বসে আছে, হাতে একটি ছোট্ট ছবি, যার ভেতরে অজানা স্মৃতির ছাপ। চোখ ভিজে গিয়েছে, নিঃশ্বাস হালকা শ্বাসের মতো কেঁপে উঠছে। হঠাৎ নিজেই ফিসফিস করে বলল, তুই কষ্ট পাস না, আমি সবকিছু শোধ নেব। আর চোখে তখন এক অদ্ভুত আগুন, আর চোখের কোণে জল জমে আছে। তুই তো জানিসই তোর সাইমা কেমন, কেউ ছাড় পাবে না। ছবি কাছে টেনে ধরেছে, যেন সে তার প্রতিশ্রুতি দিতে চাচ্ছে। কেউই তোর কষ্টের দায় নিতে পারবে না, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। বেলকনিতে হাওয়া হালকা, চাঁদের আলো তার চুলে ঝলমল করছে। সাইমার মুখে রাগ আর দুঃখের মিশ্রণ, চোখে ঝিলিক, মুখে দৃঢ়তা। যে তোর প্রতি অন্যায় করেছে আমি তাকে সহজে ছেড়ে দেব না। আমি যতটা পারি তোর জন্য লড়বো। তুই জানিস আমি কখনো পিছপা হই না। বেলকনির নিঃশব্দতা, রাতের বাতাস, সবকিছু মিশে গেল সাইমার দৃঢ় সংকল্পের সঙ্গে। গভীর রাতের এই একাকিত্বে শুধু সাইমা আর তার প্রতিশ্রুতি, আর সেই চোখের ঝিলিকে লুকানো রহস্য, যা অনেকও একদিন বুঝবে, কিন্তু আজ নয়। গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ অনেক পেছন থেকে ধীর কণ্ঠে বলল, এত রাতে বেলকনিতে কি করছেন? সাইমা চমকে উঠল, ছবিটা হাতের মধ্যে লুকিয়ে নিয়ে বলল, তেমন কিছু না, ঘুম আসছিল না তাই বসে আছি। আমার তো মনে হচ্ছিল আপনি কাঁদছেন। কেন আমি কাঁদবো? কোন দুঃখে? আমার কি কষ্ট আছে নাকি? সেটা আপনি ভালোই জানেন। আপনার চোখ আর মুখ দেখে মনে হচ্ছে আপনি এতক্ষণ কাঁদছিলেন। সাইমার চোখে হঠাৎ অদ্ভুত ঝিলিক, মুখে হালকা হাসি। সে ধীরে ধীরে অনেকের দিকে এগিয়ে গেল। হঠাৎ করে তার হাত অনেকের গলায় জড়িয়ে ধরল। আমার কাছ থেকে তাকিয়ে দেখো, আমি কাঁদছিলাম নাকি? চোখে চোখ রেখে ফিসফিস করে বলল সাইমা। অনেক হাঁ করে তাকিয়ে রইল। সাইমার চোখে সেই রহস্যময় আগুন, সেই আবেগ। মনে মনে হলো সে হারিয়ে গেছে, কোনো শব্দ বের হতে পারল না। শুধু চোখে চোখ রেখে অনুভব করলো অনেক চুপচাপ, হাতটা অচেনাভাবে হালকা কাঁপছে, আর মনে মনে ভাবছে, এই সাইমা শুধু রাগী নয়, তার চোখের প্রতিটি ঝিলিক, প্রতিটি আবেশ আমার জীবনটা বদলে দিতে পারে। সাইমা তখন অনেকের হাত ছেড়ে একটু পেছনে সরে দাঁড়ালো। হালকা হাসি, চোখের রহস্য আর মুখে অভিমান। তুমি এত রাতে জেগে আছো কেন? আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে গেল। কেন, আমাকে আদর করার জন্য? না মানে সে সব কিছু না। তুমি পুরুষ নাকি, এতে আমার ভারী সন্দেহ আছে। বিয়ের এতগুলো দিন কেটে গেল অথচ তুমি আমার কাছে আসলে না। না মানে আমি বিয়েটা এখনো মানতে পারছি না। আপনি আমার ম্যাম, আপনার প্রতি ওই ধরনের ফিলিংস আসছে না। তাহলে তুমি কি চাও আমি তোমার ফিলিংস তৈরি করি?
না মানে আমি সেরকম কিছু বলতে চাইনি। সাইমা হঠাৎ করে অনিকের খুব কাছে চলে আসলো। তারপর অনিকের ঠোঁটের দিকে তাকিয়ে রইল। সাইমা প্রতিটা নিঃশ্বাসে অনিকের স্পন্দন বেড়ে যাচ্ছে। ঘন ঘন ডোক গিলতে লাগলো। সাইমা ফিসফিস করে বলল। তাহলে আমি শুরু করি, বলো। অনেক কিছু বলার আগেই সাইমা তার ঠোঁট আঁকড়ে ধরল। পাগলের মতো কিস করতে লাগলো অনিককে। সাইমার এমন বেপর স্পর্শে অনেকের অবস্থা নাজেহাল। সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। সাইমা এক পর্যায়ে অনেককে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তারপর নিজে নাইট ড্রেস খুলে ফেলল। অনেক এক মুহূর্তের জন্য দিশাহারা হয়ে গেল। সামনে থেকে এমন দৃশ্য সে কখনো দেখেনি। তার গলা শুকিয়ে আসতে চাইল। সাইমা তার উপর উঠে বসলো। তারপর অনেকের হাত দুটো নিজের কোমরে দিয়ে বলল। এখনো কিরকম বোকা সেজে বসে থাকবে নাকি? এবার তো কাছে আসো। অনেকে আর কিছু না বলে সাইমাকে নিচে ফেলে দিয়ে তারপর সাইমা ঠোঁট আঁকড়ে ধরে পাগলের মতো কিস করতে লাগলো। হাত দিয়ে বুকে স্পর্শ করতে লাগলো। সাইমা মৃদু ব্যথায় ছটফট করে উঠল। অনেক আর থামতে পারল না। সে পাগলের মতো সাইমার গলায় বুকে কিস করতে লাগলো। ছোট ছোট কামড় দিল। সাইমা উত্তেজিত হয়ে গেল। অনেক আস্তে আস্তে সাইমাকে নিজের করে নিল। রাত যত গভীর হতে লাগলো তাদের ভালোবাসা তত বাড়তে লাগলো। সারা ঘর জুড়ে শুধু দুজনের নিঃশ্বাস বাড়ি খেলো। সকালবেলা রোদ হালকা কাঁপতে কাঁপতে ঘরে ঢুকছে। অনেক চোখ খুলতে দেখলো সাইমা তার কাছে জড়িয়ে ঘুমিয়ে আছে। রাতে সেই মুহূর্তের পর দুজনের মধ্যে দূরত্ব আর নেই। হৃদয়ের টান, চোখের রহস্য, গল্প আর হাসি স্মৃতি সব মিলিয়ে তাদেরকে এক করে দিয়েছে। অনেক ধীরে ধীরে তাকালো। সাইমা চোখ মেলতেই একটু লাজুক হয়ে লজ্জা পেল। বাবা, আপনি আবার লজ্জা পান? কেন লজ্জা? কেন পাবো না? যেভাবে আমার কাছে এলেন মনে তো হলো না আপনার লজ্জা আছে। স্বামীর কাছে আসতে লজ্জা কিসের? সত্যি, তুমি জানো প্রতিটা মুহূর্ত যখন তোমার কাছাকাছি থাকি আমার মন চুপচাপ থেমে যায়। আমিও একই অনুভূতি। আর এটা আমার স্বামীর কাছে প্রকাশ করার লজ্জা নয়, বরং আনন্দের। রোদের আলো ঘরে ঢুকেছে, কিন্তু ঘরের মধ্যে উভয়ের মধ্যে রাতের আবেশ আর সকালবেলা নীরব রোমাঞ্চের মিশ্রণ পুরো ঘরটাকে ভরে দিয়েছে। দুজন একসাথে শুয়ে চোখে চোখ রেখে কেবল একে অপরের কাছাকাছি থেকে অনুভব করছিল প্রেম, প্রাণ এবং আস্থা। সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি। অনেক বাথরুমে ঢুকলো। হালকা পানি দিয়ে মুখ ধুয়ে ফ্রেশ হতে লাগলো। সে সময় সাইমার ফোনে বেজে উঠলো। সে ফোনটা ধরে ওপাশ থেকে হালকা কণ্ঠে বলল। তুমি যে কাজের জন্য গিয়েছো সেটা না করে ভালোবাসা নিজেকে বিলিয়ে দিচ্ছ। না, আমি কাজটা করছি। কি করছে সেটা তো দেখতেই পাচ্ছি। তো কিভাবে পারলে অনেকের সাথে এত কাছাকাছি হওয়া? তুমি কি সব ভুলে গেছো? আমি কিছু ভুলিনি। যদি নাই ভুলে থাকো তাহলে ওর কাছে কাছে গেলে কেন তুমি? এটা তোমার মোটেও উচিত হয়নি। হঠাৎ সেই মুহূর্তে বাথরুমের দরজা খুলে অনেক বের হলো। কার সাথে কথা বলছো? কণ্ঠে হালকা কৌতূহল মেশানো। সাইমা দ্রুত ফট করে ফোনটা কেটে দিয়ে বলল। তেমন কেউ না, বাবার সাথে কথা বলছিলাম। কিন্তু চোখের মধ্যে তখনও রহস্যের ছায়া। অনেক সরাসরি চোখে চোখ রাখলো। মনে হলো সাইমা কিছু লুকাচ্ছে। সাইমার চোখে এক অদ্ভুত ঝিলিক, যা শুধু রহস্য নয় বরং আবেগ, অভিমান এবং নিজের স্বামীর প্রতি টান প্রকাশ করছে। অনেক চুপচাপ তাকিয়ে রইল, মনে মনে ভাবছে। সাইমার চোখের সেই রহস্য, সেই ঝিলিক প্রতিটা মুহূর্তই আমাকে আরো কাছে টানে। সব ঠিক আছে অনেক, সত্যিই কিছু নেই। সকালবেলা ঘরে হালকা রোদ ঢুকেছে। সবার মুখে নতুন দিনের স্বচ্ছতা। তার ঘরের মধ্যে নীরব উত্তেজনা সন্ধ্যা ভোজনের মতো নয়, বরং সকালবেলা প্রাকৃতিক আলোয় সবাই টেবিলের চারপাশে বসেছে। অনেক ও সাইমা একে অপরের পাশে বসলো। মা হালকা হাসি দিয়ে বললেন। সকালে সবাই একসাথে খাচ্ছি, দেখলেই ভালো লাগে। আজ তোমাদের দুজনকে একসাথে দেখে অনেক ভালো লাগছে। হ্যাঁ ভাই, আজ তোকে দেখে অনেক ভালো লাগছে। হ্যাঁ অনেক, তোমাদের দুজনকেই অনেকটা প্রাণবন্ত লাগছে। সকালবেলা অনেক ভার্সিটিতে চলে গেছে। সেই সময় সাইমা নিজেকে প্রস্তুত করলো। তারপর ভার্সিটির নাম করে একটি রেস্টুরেন্টে গিয়ে বসলো। একজন পরিচিত লোক অপেক্ষা করছে। লোকটি চোখে অসন্তুষ্টি নিয়ে বলল। সাইমা, তোমার কাছ থেকে আমি এসব আশা করিনি। তুমি যে লক্ষ্য ভুলে গিয়ে অনেকের প্রেমে মজে গেছো। আপনার ধারণা ভুল। আমি কারোর প্রেমে পড়িনি। আমি আমার কাজ করছি।
এতদিনে কেটে গেল, তুমি কিছু করতে পারোনি, আবার বলছো কাজ করছি। তোমার প্রতি ভরসা করাই আমার ঠিক হয়নি। আমি আমার কাজটা করব, আমার একটু সময় চাই। এতদিনে যখন করতে পারোনি, এখনো তুমি পারবে না। সত্যি অপদার্থ। আমি পারবো, দেখবেন আর বেশি সময় লাগবে না। রেস্টুরেন্টের হালকা আলোতে সাইমার চোখে রহস্য জ্বলছে। তার ধীরে ধীরে গড়ে তোলা পরিকল্পনা, দৃঢ় সংকল্প আর ভিতরে লুকানো আবেগ, সব মিলিয়ে অনিকের প্রতি তার মনোভাবের সঙ্গে কোনো সম্পর্ক নেই, শুধু লক্ষ্য পূরণের দৃঢ়তা। যদিও বাইরে সে অনিকের প্রতি সহজ হাসি দেখায়, কিন্তু মুহূর্তে তার মনে ভিড় করছে কৌশল, পরিকল্পনা আর লুকানো রহস্য। বিকেলবেলা বাসে ফিরে অনিক সাইমার দিকে তাকিয়ে পড়ল। তুমি আজ ভার্সিটিতে যাওনি কেন? কোথায় গিয়েছিলে? আমার একটা দরকারি কাজ ছিল। ঠিক আছে, কিন্তু তুমি তো ভার্সিটির জন্যই বেরিয়েছিলে, তাই না? হ্যাঁ, বেরিয়েছিলাম, হঠাৎ কাজ পড়ে গিয়েছিল, তাই সেখানে গিয়েছিলাম। কি এমন কাজ যে আসতেই পারোনি? কাজটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ, তুমি চিন্তা করো না। অনেক কিছুটা সন্দেহ করছে, কিন্তু সাইমার চোখে যে রহস্য লুকানো তা সে পুরোপুরি ধরতে পারছে না। সাইমার হাসি, চোখে ঝিলিক আর স্বাভাবিক কথার মধ্যে একটা অদ্ভুত টান অনেকের মনে নতুন কৌতূহল জাগাচ্ছে। অনেক ধীরে ধীরে সাইমার পেছন থেকে জড়িয়ে ধরল। আসো যান, একটু আদর করি। এসব ভালো লাগছে না এখন অনেক। কেন? আগে তো তুমি ভালোবাসতে চাইতে, এখন এমন করছো কেন? এমনিতেই। অনেক আর অপেক্ষা করতে পারল না, ধীরে ধীরে সে সাইমার দিকে ঝুঁকলো। হঠাৎ তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। বেশ কিছুক্ষণ কিস করার পর সাইমা বলল, তুমি শুনছো না? আমি বারণ করছি। অনেক আবার সাইমার ঠোঁট আঁকড়ে ধরে কিস করলো। সাইমা চোখ বন্ধ করে ঠোঁটের আবেশ অনুভব করলো। হঠাৎ নিজের ভেতরে উত্তেজনা বুঝতে পেরে হালকা ঠোঁট কামড়ে দিয়ে বলল, অনেক সাবধানে। অনেক শুধু হেসে আরো কাছাকাছি চলে এলো। ঘরটা এক মুহূর্তে ভরে গেল রোমান্টিক টান আর আবেশে। দুজনেই বুঝতে পারছে আজকের রাত তাদের সম্পর্ককে আরো কাছে নিয়ে এসেছে। অনেক ধীরে ধীরে সাইমাকে আরো কাছাকাছি টেনে নিল। সাইমা, তুমি জানো না আমি তোমায় কত আদর করতে চাই? অনেক বেশি আদর করা ঠিক না। আমি শুধু তোমায় কাছাকাছি রাখতে চাই, আমার জান। সে সাইমার গালে কপালে হালকা চুম্বন দিতে লাগলো। এত সুন্দর মুখ, এত কোমল চোখ, তোমায় দেখলে সব কষ্ট ভুলে যাই। অনেক চোখে চোখ রাখলো, প্রেম আর আবেশে ভরা কণ্ঠে বলল। সাইমা হালকা কণ্ঠে বলল, অনেক সাবধানে। আমি সাবধানে আদর করব, শুধু তোমার কাছে থেকে গভীর আদর করতে চাই জান। সে ধীরে ধীরে সাইমার হাতে হাত রেখে কোমলভাবে গায়ে হাত বুলাতে লাগলো। আমি চাই সব সময় তুমি আমার পাশে থাকো। অনেক আরো কাছে এলো। সাইমা চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। ভিতরে এক অজানা উত্তেজনা আর স্বস্তি মিলছে। ঘরটা ভরে গেল প্রেম আর ঘনিষ্ঠ আবেশে। দুজনেরই হৃদয় ধীরে ধীরে একে অপরের সঙ্গে মিলছে, আরো কাছাকাছি, আরো বোঝাপড়া ও ভালোবাসার স্পর্শে। পরের দিন ঘরটা নিস্তব্ধ, জানালা পর্দা হালকা বাতাসে উঠছে। বিকেলের রোদ ফিকে হয়ে এসে পড়ছে দুজনের মুখে। অনেক ধীরে ধীরে সাইমার মুখটা নিজের হাতে তুলে নিল। জান, তুমি কখনো আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে আদরে ভরিয়ে রাখবো। অনেকের কণ্ঠ কেঁপে উঠল। সাইমা থম মেরে তাকিয়ে রইল, চোখে একটু অবাক ভাব, একটু লজ্জা। তুমি তো আগে আমাকে পছন্দই করতে না অনেক, তাহলে এখন এই এত ভালোবাসা কই থেকে এলো বলো? তোমার কাছে যে থাকবে সেই তোমাকে ভালোবেসে ফেলবে জান। তুমি এমন এক মানুষ যাকে না ভালোবেসে থাকা অসম্ভব। সাইমা চুপচাপ চোখ নামিয়ে নিল, ঠোঁটে কোণে হালকা হাসি। অনেক তার চিবুক তুলে বলল, চুপ করে থেকো না সাইমা, কিছু বলো, না হলে মনে হবে তুমি দূরে চলে যাচ্ছ। আমি কোথাও যাচ্ছি না অনেক, শুধু ভয় হয় যদি একদিন তোমার এই ভালোবাসা হারিয়ে যায়। যেদিন তোমায় ভালোবাসা ভুলে যাব সেদিন আমি বাঁচব না সাইমা। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল। সময় থেমে আছে যেন। সাইমা অনেকের বুকের কাছে মুখ লুকিয়ে ফেলল। অনেক হাত বুলিয়ে পড়ল। তোমায় ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, শুধু তোমার পাশে থেকে, তোমার গায়ের গন্ধে, তোমার চোখের দিকে তাকিয়ে থাকতে মন চায়। অনেক, জান। তুমি এইভাবে বললে মনটা কেমন জানি নরম হয়ে যায়। তোমার সেই নরম মনটাই আমার প্রিয়, আমি চিরকাল সেটা আগলে রাখবো, যতটা পারি ভালোবেসে। সন্ধ্যার আলো নিভে যায়, ছাদের উপরে তারা উঠতে শুরু করেছে।
ঘরের ভেতর কেবল দুটো হৃদয় শব্দ, ভালোবাসার গন্ধ আর একে অপরের নিঃশব্দ প্রতিজ্ঞা। আমরা একে অপরের। সন্ধ্যার আলো হালকা ভিজে আসছে ঘরে। অনেক সাইমার দিকে তাকিয়ে বলল, জান, তুমি কোথায় যাচ্ছ? অনেক, আমার একটু কাজ আছে, আমি বাইরে যাচ্ছি। তাহলে চলো, আমি তোমাকে দিয়ে আসি। না, দরকার নেই, আমি একাই যেতে পারবো। ঠিক আছে, তবে সাবধানে যাবে। চিন্তা করো না, সব ঠিকঠাক হবে। সাইমার চোখে কিছুটা রহস্য ঝলমল করছে। বাইরে যাওয়ার আড়ালে তার মন ভেতরের পরিকল্পনা নিয়ে ব্যস্ত। অনেক কিছু বুঝতে পারছে না, শুধু নিজের ভেতরের উত্তেজনা ও সন্দেহ নিয়ে থেমে আছে। সাইমা ধীরে ধীরে বেরিয়ে গেল। দরজা বন্ধ হয়ে গেল। অনেক তাকিয়ে রইল, মনে মনে ভাবল, কি কাজ থাকতে পারে এত রাতের বেলায়? ঘরে তার পিছু টাননি, কিন্তু ভেতরে কণ্ঠটা জানে স্যামের এই বাইরে যাওয়ার শুধু কাজ নয়, সঙ্গে লুকানো একটি রহস্য আছে। অনেক চোখ আঁকড়ে ধরে নিজেকে বলল, জান, তুমি আমার কাছে ফিরে আসবে, সেটা আমি চাই। সাইমা তাদের বাড়িতে গিয়ে ধীরে ধীরে বাড়ির দরজা খুলল। বাবার চোখে হালকা চমক। সাইমা, বিয়েটা খুব সহজেই করে নিলি, বাকিটা জীবন কি করবি? বাবা, আমি এসব ভেবে দেখিনি। না ভেবে এত বড় সিদ্ধান্ত তুই কিভাবে নিতে পারলি? তোর তো ভাবা উচিত ছিল। আমি জানতাম যা করব সেটা ঠিক হবে। জীবন আর সম্পর্কের কিছু হিসেব নিকাশ সব সময় করা যায় না। তুই চাইলে অন্যভাবে সব করতে পারতি, কিন্তু তা না করে সরাসরি বিয়ে করলি কেন? বাবা, আমি জানি কেন করেছি। যা করতে হবে সেটা ঠিকই করেছি। বাবা কিছু বলল না, শুধু চুপচাপ সাইমার দিকে তাকালেন। ঘরের মধ্যে এক অদ্ভুত নিঃশব্দ উত্তেজনা। বাবার চোখে সন্দেহ, সাইমার চোখে রহস্য, সাইমার মনে অজানা চিন্তা। অনেকের সঙ্গে এই বিয়ে শুধু ভালোবাসার নয়, এটা কিছু পরিকল্পনার অংশ। ঠিক আছে, তুই নিজের পথে যাবি, তবে মনে রাখিস জীবন সহজ নয়, প্রতিটা সিদ্ধান্তেই জবাব দিতে হবে। আমি প্রস্তুত বাবা। ঘরে বাতাস হালকা কাঁপছে, বাইরে সূর্য ডুবে আসছে। সাইমার মনে এক অদ্ভুত টান, নিয়ন্ত্রণ ও স্বাধীনতার মধ্যে লুকানো রহস্য, যা কেবল অনিক এবং সাইমার মধ্যে বোঝা যাবে। বিকেলের আলোর শেষ রোদে ঘরে ঢুকেছে। সাইমা হাত কাঁপিয়ে আলমারির একটি চকচকে লেডারের কভার খুলল। ভিতর থেকে একটা পুরনো পলি প্যাকেট বের করে আনলো। সঙ্গে থাকা ছবিগুলো ঝাপসা, কিছুটা পুরনো, কিন্তু একটাই এমন কিছু যেন তার বুক ছিঁড়ে দিল। সেই ছবি হাতে নিলেই মনে হয় সময় থেমে গেল। এই সেই ছবি, ভিত্তিমূল, তার জীবনের সব কিছু পাল্টে দেবে। ছবিটাতে দেখা যাচ্ছে অনেক, চোখে এক অদ্ভুতভাবে দৃঢ়তা, আর পাশেই তার ভাই টলমলে ভঙ্গিতে ছাদের এই সীমানার কাছে। একটু আগেকার দৃশ্য যেন হাতে ধরেছে মুহূর্তেই। ভাই পিছে ছাদ থেকে নিচে পড়ার ছায়া। সাইমার হাত কাচের মতো কড়া হয়ে গেল। চোখের সামনে ছবিটা ঘুরিয়ে দেখে, চশমার নিচে লাল হয়ে উঠল। তার হৃদয় যেন কেঁপে ওঠে। শ্বাস আটকে গেল। সে কান্না নয়, বরং সে গভীর কষ্ট করে পুরানো হচ্ছে অনুভব করলো। কি, কেন, কে এত নির্মম হতে পারে? সে ফিস করে বলল, কেন তুমি এমন করলে অনিক? আমার ভাই ও কি এমন অপরাধ করেছিল যে ওর জীবন এইভাবে শেষ করে দিলে? হৃদয়ের ভেতর গুঞ্জন ভালো, প্রশ্নগুলো একে একে মাথায় ঢুকছে, আর কোনো উত্তর নেই। সে ব্যক্তিগত কোলাহল, ভয় আর ক্রোধ নিয়ে দাঁড়িয়ে রইল। কানে কানে মনে হচ্ছিল এই ছবি কোনো ইচ্ছাকৃত ষড়যন্ত্রের অংশ। সাইমা তখন চুপচাপ ছবিগুলো আরও একবার দেখল। কাগজের কোণে দেখে পাওয়া যাবে না এমন ক্ষুদ্র ক্ষুদ্র বিবরণ, ফটোতে অদ্ভুত হাতের ভঙ্গি, অনেকের মুখে সেই অচেনা জোর, যেন কোনো অনন্ত শীতল সিদ্ধান্তের প্রকাশ। সে যেন কেউ বলতে না পারার মতো গলা কেঁপে বলল, তুই আমার ভাইকে কিভাবে মারতে পারলি? আমি তোমাকে ছাড়বো না কখনো। তার চোখের উপর আগুন জ্বলে উঠল। এ আগুন ছিল দুঃখ নয়, তা প্রতিজ্ঞা। সে স্থির কণ্ঠে বলল, আমি প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। এক মুহূর্তে ঘরের নিঃশব্দ ভেঙে যায় না। তারপর সাইমা ধীরে ধীরে ছবিটা আলতো করে নিজের বুকের কাছে চেপে ধরল, যেন তা থেকে কোনো সাড়া আসে। তুমি আমার সবটা হারিয়ে ফেলেছ অনিক। আমি তোমায় ক্ষমা করব না, আমি কাউকে ছাড়বো না। রাতের বাতাসে পর্দা হালকা দুলছে। দরজাটা খোলা শব্দে অনেক তাকিয়ে দেখলো সাইমা ফিরে এসেছে। মুখে ক্লান্তি, চোখে একরাশ ভার। অনেক ধীরে ধীরে এগিয়ে এসে বলল, এই তো এলে, কোথায় গিয়েছিলে বলবে? ফোনও ধরেননি। বলেছি তো কাজে গিয়েছিলাম। এত প্রশ্ন করো কেন অনিক? প্রতিটা কাজে কি তোমাকে রিপোর্ট দিতে হবে? তুমি আমার সাথে
এমনভাবে কথা বলছো কেন সাইমা? আমি তো শুধু চিন্তায় ছিলাম, কিছু জানতে চেয়েছি। সাইমার ব্যাগটা টেবিল উপর ছুঁড়ে রেখে বলল, চিন্তা করা আর জোর করা এক জিনিস না অনেক, একটু বুঝে চলতে শেখো। আমি এমন ব্যবহার তোমার কাছ থেকে আশা করিনি সাইমা। আমি তো শুধু জানতে চেয়েছিলাম তুমি ঠিক আছো কিনা। সাইমা কোনো উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে জানালার দিকে চলে গেল। বাইরে অন্ধকারে ঝুলে থাকা চাঁদের আলো তার মুখে পড়ল। চোখে ঠান্ডা শূন্যতা, আর ভেতরে লুকানো সেই প্রতিশোধের আগুন ধীরে ধীরে আরও জ্বলে উঠছে। অনেক বুঝতে পারল সাইমার এই রাগটা আসলে তার প্রতি নয়, বরং নিজের ভেতরে অস্থিরতার বিরুদ্ধে। যে মেয়েটা একসময় তার রোমান্টিক আদরমাখা হাসিতে গলে যেত, আজ সে তীক্ষ্ণ, আজ সেই ঠাট্টা তীক্ষ্ণ আর দূরত্বে ভরা। অনেক ধীরে ধীরে পেছন থেকে বলল, তুমি কি সত্যি বদলে যাচ্ছ সাইমা? হ্যাঁ অনেক বদলাচ্ছি, কারণ ভালোবাসা আমাকে দুর্বল বানিয়ে ফেলেছিল। এবার আমি তোমার জীবনে ঝড় আনবো। রাতটা ছিল নরম নিঃশব্দ। জানালার ফাঁক গলে আসা হালকা চাঁদের আলো ঘরটাকে রূপালি করে তুলেছে। বাইরে কুকুরের দূর ডাক, আর ঘরের ভেতর নিস্তব্ধতার ভার। খাওয়া শেষ করে সাইমা শান্তভাবে ঘরে ঢুকলো। মুখে কোনো ভাব নেই, চোখে গভীর চিন্তার ছাপ। অনেক তখন বইটা নামিয়ে তাকালো, মৃদু হাসলো। তুমি তো এমন করো না কখনো। কিছু হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না। না, কিছু হয়নি, তুমি অকারণে ভাবছো। অনেক চুপ করে গেল। তার মনে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করলো, যেন সাইমার গলায় কোথাও অচেনা কাঁপন লুকানো। কিন্তু সে আর জোর করলো না। রাত গভীর হলো, ঘরের আলো নিভে এলো। অনেক ধীরে ধীরে উঠে এসে সাইমার পেছনে দাঁড়ালো। সে মৃদু কণ্ঠে বলল, জান, তুমি আজ খুব চুপচাপ, মন খারাপ? সাইমা কোনো উত্তর দিল না। চুলে হালকা বাতাস নড়ছিল। অনেক আর থামতে পারল না, ওর কাঁধে হাত রাখলো, তারপর ধীরে ধীরে কাছে টেনে নিল। একটু আদর করতে দাও, আজ তোমাকে খুব মিস করছি। হঠাৎ সাইমা ঘুরে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে। কণ্ঠ ঠান্ডা কিন্তু ধারালো। ছাড়ো আমাকে অনেক, নিজের মতো থাকো, বিরক্ত করো না। অনেক হতবাক কিছুক্ষণ সাইমার দিকে তাকিয়ে রইল, তারপর নিচু গলায় বলল, কি হলো সাইমা? তুমি তো আমার আদর পছন্দ করো, তাহলে এমন করছো কেন? সাইমা চুপ, বুকের ভিতর তীব্র কাঁপন, কিন্তু মুখে কঠোরতা। মনে মনে বলল, তোমার আদর আমাকে দুর্বল করে দিচ্ছে অনেক। আমি পারছি না প্রতিশোধ নিতে, আমি পারছি না তোমাকে ঘৃণা করতে। তারপর চোখ ভিজে উঠল, কিন্তু সে মুখ ফিরিয়ে নিল দৌড়ত, যেন চোখের জল লুকিয়ে রাখছে। অনেক তার কাছে এগিয়ে এলো, খুব নরম গলায় বলল, তুমি চাইলে আমি কিছুই করব না, কিন্তু বলো না কেন এমন আচরণ করছো? আমি কিছু ভুল করেছি? ভুল? হ্যাঁ, তুমি ভুল করেছো, কিন্তু সেটা এখন বলার সময় হয়নি অনেক। মানে তুমি কি বলতে চাও আমি তোমার সঙ্গে? কিছু জানতে চেয়েও না এখন, আমি শুধু একটু একা থাকতে চাই। অনেক কিছুক্ষণ তাকিয়ে রইল। সাইমার কণ্ঠে এমন এক রহস্য যা সে কোনোভাবেই বোঝে না, কিন্তু ভালোবাসার মানুষটাকে সে দূরে ঠেলতে চায় না। তুমি যদি একা থাকতে চাও আমি দূরে যাব, কিন্তু মনে রেখো আমি তোমার পাশে আছি সব সময়। সাইমা মুখ ফিরিয়ে চুপ করে রইল। বাইরে বাতাসে জানালার পর্দা উড়ছিল, যেন কোনো অদৃশ্য গল্প ফিসফিস করে বলছে। ভালোবাসার মাঝেও লুকিয়ে আছে ভয়, আর প্রতিশোধের ভেতর জমে আছে অদ্ভুত এক টান। সে রাতে অনেক ঘুমোতে পারেনি। আর সাইমা জানালার পাশে বসে নিজের বুকের ভেতরটা আঁকড়ে ধরেছিল, যে বুক প্রতিশোধ নিতে চায় অথচ ভালোবাসার কাছে বারবার হার মানে। সকালে সূর্যটা তখনও পুরোপুরি ওঠেনি। জানালার ফাঁক গলে আলো রেখা এসে সাইমার মুখে পড়ছে। সে ধীরে ধীরে চোখ খুলে উঠে বসল। মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু ঠোঁটের কোণে এক টুকরো স্থিরতা, যেন নিজের ভেতরে কিছু ঠিক করে নিয়েছে। চুপি চুপি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করলো, শাড়িটা গুছিয়ে নিল, তারপর ব্যাগটা কাঁধে নিয়ে দরজার দিকে এগোলো। ঘরটা নিঃশব্দ, অনেক তখনও ঘুমাচ্ছে, নিঃশ্বাসের ছন্দ শান্ত। দরজার হাতলে হাত রেখে সাইমা একবার পেছনে তাকায়। অনেকের ঘুমন্ত মুখের দিকে একবার তাকিয়ে মৃদু গলায় বলল, এই অনেককে দেখে কে বলবে এত বড় অন্যায় করেছে? বলার পর নিজেই হালকা একটা নিঃশ্বাস পেল, আর দরজাটা আস্তে করে টেনে বন্ধ করে চলে গেল। প্রায় আধা ঘন্টা পর অনেকের ঘুম ভাঙল। ঘড়ি কাটা দেখে তাড়াহুড়ো করে উঠে বসে বলল, সাইমা, উঠোনে চা খাবো না আজ? সাইমা, শুনছো? ঘর নিস্তব্ধ। সে দরজার দিকে এগিয়ে গিয়ে বাইরে এলো।
রান্নাঘরে ভাবি তখন সকালের নাস্তা তৈরি করছে। অনেক হেসে বলল, ভাবি সাইমা কোথায় গেল? ঘরে তো দেখি নেই। ও তো অনেক আগেই বেরিয়ে গেছে ভার্সিটিতে। ভার্সিটিতে? একা? হ্যাঁ রে, বলে গেল আজকে একটু আগে যেতে হবে। তোকে না ডেকে চলে গেলে এবার কি হয়েছে? মেয়েরা মাঝে মাঝে নিজের মতো সময় চায়, বুঝলি না? অনেক মৃদু হাসলো বটে, কিন্তু ভেতরে একটা অদ্ভুত কাঁপন কাজ করলো। সাইমা কখনো একা যায় না, সবসময় বলে একসাথে যাই। আজকে কেন একা চলে গেল? কোনো কিছু বলল না। ভাবি হালকা ভঙ্গিতে বলল, তুই বেশি ভাবিস না। মেয়েরা মাঝে মাঝে মন খারাপ থাকলে কাউকে কিছু বলে না, ঠিক হয়ে যাবে। অনেক মাথা নেড়ে চলে এলো, কিন্তু মনটা শান্ত হলো না। চায়ের কাপ হাতে নিয়ে বারান্দায় বসে নিজের মনে বলতে লাগলো, কাল থেকে এ কেমন আচরণ? কাল রাতে ওর আচরণ, এখন আবার না বলেই বেরিয়ে যাওয়া। কিছু একটা নিশ্চয়ই ঘটছে। তার চোখ অন্যমনস্ক হয়ে পড়ল। হয়তো ওর হাসির আড়ালে কিছু লুকানো আছে, হয়তো ওর চোখের নীরবতার ভেতর কোনো গল্প। ওদিকে সাইমা তখন ভার্সিটি গেট পেরিয়ে হাঁটছে। চোখে রোদের ঝলকানি, কিন্তু মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। নিজের মনেই বলল, এই অভিনয় কতদিন চলবে সাইমা? অনেকের সামনে নিজেকে এমন রাখছো যেন কিছুই জানো না, অথচ তোমার প্রতিটা নিঃশ্বাসে জ্বলছে আগুন। তারপর ভাইব্রেট করলো। স্ক্রিনে ভেসে উঠল সেই অচেনা নাম। আননোন ফোনটা কানে নিয়ে পড়ল। হ্যাঁ বলুন। তুমি ঠিক কাজ করছো না তো সাইমা। তোমার প্রতি আস্থা দিন দিন ভেঙে যাচ্ছে। আমি সুযোগের অপেক্ষায় আছি। সুযোগ? নাকি ভালোবাসায় দুর্বল হয়ে যাচ্ছ? অনেকের কাছ থেকে দূরে থাকা কি এত কঠিন? না, আমি দুর্বল হচ্ছি না, আমি শুধু সময় নিচ্ছি। তুমি যে সময় নিচ্ছ সেই সময়ই তোমাকে হারিয়ে দিচ্ছে সাইমা। সাইমার চোখে এক ফোঁটা জল এসে থেমে গেল, কিন্তু কণ্ঠ দৃঢ় করে বলল, আমি কাউকে ভুলিনি। অনেক যা করেছে তার শাস্তি সে পাবে, তবে এখন নয়। এখন ওর ভালোবাসাই আমার অস্ত্র। ঈশান ফোনটা কেটে দিল। দূরে ভার্সিটির ছায়ে ঢুকে গেল তার ছোট্ট শরীরটা, কিন্তু পেছন থেকে গেল এক গভীর রহস্য, এক অদৃশ্য খেলা, যেখানে ভালোবাসা আর প্রতিশোধ একই সুতোয় দুই প্রান্তে বাঁধা। আর অনেক সে জানে না, তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাই এখন তার জীবনের সবচেয়ে বড় ছায়া হয়ে উঠেছে। সন্ধ্যার আকাশ মিলান হয়েছে। শহরের বাতাসে হঠাৎ এক অচেনা ঘাম এলোমেলো গন্ধ মিশে আছে। রেস্টুরেন্টের এক কোণে টেবিলটা ছিল খানিক আধার। বহু মানুষের কোলাহল ভেদ করে দুজন নিঃশব্দেই কথা বলছে। সাইমা বসে আছে, চোখে কাঁচা মাখা স্থিরতা, কিন্তু ভেতরে কাঁপন বেড়ে চওড়া হয়ে উঠেছে। লোকটার চেহারায় আত্মবিশ্বাস, কণ্ঠে ঠাট্টা, অল্প হেসে বলল, কিন্তু এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। আমি যা করব নিজেই করব। কেন এই অপেক্ষা? কেন বারবার আমাকে টেনে আনছো? লোকটা টেবিলের পাশে থাকা একটা ছোট মোটা বহুরঙা লেপে থাকা জিনিস ধীরে তুলে সাইমার দিকে এগিয়ে দিল। কিছুটা ঢেকে থাকা কোনো শান্ত বস্তুর মতো। কণ্ঠ জরাজীর্ণ হয়ে বলল, এটা তোমার হাতিয়ার। তোমার হাতে থাকলে অনেক কিছু সহজ হয়ে যাবে। এইভাবে এই জিনিস দিয়ে কি বোঝাতে চাইছেন? সাইমার বুক হঠাৎ কাঁপলো। ভেতরে একটা অস্বস্তিকর ঘাত। তাকে ঘিরে চারপাশটা ঝাপসা হয়ে এলো। ছাদে টাঙ্গানো আলো, প্লেটের শব্দ, মানুষের কথা, সব কিছুর মধ্যেই যেন সেই জিনিসের উপস্থিতি গলায় কাটা হয়ে ঢুকে পড়ল। সাইমা ভয় আর অস্বস্তিতে কণ্ঠ নিচু করল, কিন্তু লোকটা নির্লজ্জভাবে ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি যা চাইবে সেটা করবে। তুমি এক্ষুনি দৃঢ় হলে তোমার পথ পরিষ্কার হবে। সাইমার চোখে ঝলসনো আলো, মনে হলো ভাইয়ের মুখ, পড়ে থাকা কাঁথা, হাসপাতালের সাদা কৃত্রিম বাতাস, সমস্ত স্মৃতি এক মুহূর্তে তাকে ঘিরে ধরে ফেলল। হাতটা যেন নিজে থেকে সেই উদ্দেশ্যমুখী জিনিসের দিকে টানলো, কিন্তু সঙ্গে সঙ্গে মনে আরেক অংশ চিৎকার করলো না। তার ঠোঁট কেঁপে উঠল। সে বলল, আমি কিভাবে? কেন তুমি এমন কথা বলছো? এটা কি আমার পথ? এটা কি সে রায় যা আমি চেয়েছিলাম? লোকটার ধীরে পাল্টে ছায়ার হাসি, তার চোখে ছিল কোনো ধরনের ঠান্ডা হিসাব। যদি তুমি চাও পৃথিবী বদলে যাবে, আর যদি না চাও তবে তুমি আবার শুধু ক্ষত পাবে। সাইমার মন ভেঙে পড়ল না, বরং ভেতরে এক নতুন দৃঢ়তা উঠল। রাগ আর দুঃখের পরে এক অদ্ভুত শীতল সিদ্ধান্ত। সে জিম করে নিঃশ্বাস নিল, জবাব দিল কণ্ঠে কড়া স্বর, তোমার এই পথ আমার পথ হবে না। আমার ভাইয়ের জন্য আমার প্রতিশোধ হতে পারে, কিন্তু আমি সেটা করব না
যে নিজে মানুষ হয়ে যাবে। আমি ভুলে যাই না, মিটিয়ে দেই, কিন্তু মানুষের হাতেই না, আইনের হাতেই। আমি চাই সত্যিটা সামনে আসুক, মানুষগুলো বিচার পাক। লোকটা একটু চমকিত তাকালো, তার চেহারায় ক্ষুব্ধ আক্ষেপ। তারপর আড়াল করে একটা হালকা তালি কেটে বলল, তুমি মহান মারি নও সাইমা, সময় তোমাকে দেখো। তুমি এতই নরম হলে শেষেই হারাবে। সাইমা ওঠার চেষ্টা করলো, হাত ধীরে নিজের ওই জিনিসটি টেবিলের মধ্যে রেখে দিল। চোখে এক অদ্ভুত স্থিরতা, মুখে বিদ্রুপ নয় বরং অব্যক্ত শপথ। সে বলল, তুমি চাইলে সেই জিনিসটা রাখো, আমার কাজে তা লাগবে না। আমি অন্যভাবে দেখাবো কিভাবে লড়াই করতে হয়, আইন প্রমাণ অচল করা, পরিকল্পনা। আমি শিখে নেব, পরিকল্পনা করব, লোকগুলোকে খুঁজে বের করব, তোমার ডাক ডাক সব দেখবে। লোকটার চেহারায় লুকোচুরিভাবে একটা অসন্তোষের ঢেউ উঠল। সে বলল, তুমি যদি পাল্টা খেলো তুমি নিজেই ঝুঁকিতে পড়বে। ঝুঁকি তো আছে, মনে রেখো আমি কিছুই হারাতে চাই না, তাই খেতাবটা নিজেই বোঝাবো। সে উঠে রেস্টুরেন্টের বাইরে এগিয়ে এলো। রাস্তার দাঁড়িয়ে নীরবতায় সে ফোনটা বার করলো। নামগুচ্ছের মাঝে এক পরিচিত, যার কাছে বিশ্বাস আছে, একজন সাংবাদিক, একজন আইনজীবী। সে জানে যাতে কাজটি পরোয়ানা ছাড়া গোপন রাতটাকে কাটিয়ে সাইমার ভেতরে একটা চুপচাপ প্রস্তুতি জেগে উঠল। তার পথ বদলে আসছে। সে ঘৃণাকে অস্ত্র বানাতে চায় না, বরং আইনের কাঠামোতে সত্যটাকে আনবে, মানুষগুলোকে উত্তরে দাঁড় করাবে। তবে সেই দিকে পরোক্ষভাবে বলা যায় তার চোখের ভিতরে আর আগের নরমতা নেই। সেখানে এক শীতল পাথরের মতো সিদ্ধান্ত বেঁচে আছে। সন্ধ্যার হালকা অন্ধকার ঘরে কোণে জমে এসেছে। দরজাটা হঠাৎ করে বন্ধ হতেই অনেক সোজা সাইমার দিকে তাকিয়ে বলল, কোথায় গিয়েছিলে তুমি এতক্ষণ? সাইমা কাঁধে ব্যাগ ঝুলিয়ে অচল দৃষ্টিতে সামনের একটা জায়গায় তাকিয়ে বলল, আমি কাউকে তোমাকে রিপোর্ট দেব না অনেক, তোমাকে বলতে বাধ্য নই। বাধ্য না কেন? তুমি তো আমার সাথেই বাস করো, আমার স্ত্রী। তোমার এমন আচরণ আমি মেনে নেব না। সাইমা চুপ করেছিল, তার গলা কম্পমান, চোখে অদ্ভুত ঠান্ডা, কিন্তু সে আমলের ভেতরে থাকা কথা বলল, আমি আমার কাজগুলো নিজেই সামলাই, তোমার কাছে সবকিছু খতিয়ে বলার প্রয়োজন নেই। আমি স্বাধীন অনেক, তুমি সেটা বোঝো না কেন? অনেক ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, হাতটা বারে বারে কোটর ফেলে পৌঁছালো। হঠাৎ করে সাইমার হাত ধরে টেনে নিল, কণ্ঠটা কিছুটা কড়া, কিন্তু ভেতরে ভয় আর যন্ত্রণা মিলে। না, তুই আমাকে এভাবে কথা বলতে পারবি না। অবশ্যই বলবি, কারণ আমি তোর স্বামী, আমি তোর পাশে আছি। টুকটাক কিছু হলে আমি জানবো, আমার অধিকার আছে। সাইমা মুহূর্তেই অচঞ্চল নয়, তার চোখে ঝলক উঠল। সে অনেকের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু অবচেতন কষ্টে না, বরং বিষণ্ণ দৃঢ়তাই বলল, আমার স্বাধীনতা তোমার অধিকার নয়, তুমি আমার স্বামী। হ্যাঁ, তবে আমার পুরো জীবন তোমার খেতাব নয়। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার অধীনে বদলে যাওয়া আমার স্বভাব নয়। অনেক একটু থেমে গেল, অস্থিরতার ছাপ মুখে। সে বলে উঠল, কণ্ঠে ভাঙ্গা সন্দেহ, তুমি কি আমাকে বিশ্বাস করো নাকি? তুমি কি আমাকে জানাতে চাও না কেন তুমি বাইরে গেলে? আমি কেবল তোমার নিরাপত্তা চাই। তুমি আমার নিরাপত্তা চাইবে, ঠিক আছে, কিন্তু সেটা জিজ্ঞেস করে হওয়া উচিত, জোর করে করা নয়। আমি তোমার কাছে হিসেব দেব যদি আমি চাই, না হলে তুমি আমাকে বাধ্য করতে পারো না। আমি আমার সিদ্ধান্তটি নিজে নিয়েছি, আর ওটা তোমার অধিকারে নেই বদলাতে। ঘরে নিঃশব্দ নেমে এলো। অনেকের হাতে সাইমার হাত ধরে আছে। ওদের দুজনে চোখে চোখ, একজনের রাগ, আরেকজনের অদ্ভুত অটলতা। বাইরের বাতাসে পাতাগুলো হালকা কষে নড়ছে। ঘরের ভেতরে দুজনের মধ্যে এমন এক সম্পর্কের ঝাঁকি, যেখানে ভালোবাসা আর কৃতিত্বের সীমানা টানাপোড়েন করে। রাত তখন নীরবতায় ঢেকে গেছে। বাইরে হালকা বৃষ্টি পড়ছে টুপটাপ। ঘরের ভেতরে ঝড় উঠেছে। দুজন মানুষের নীরব চোখে অনিক আর সাইমা। অনেক দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে আগুনের মতো তেজ। সাইমা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে, মুখে একটাও কথা নেই। এখন থেকে আমার অনুমতি ছাড়া তুমি বাইরে যাবে না। তোমার মতো খুনির অনুমতি আমি কেন নেব বলো তো? অনেক হতভম্ব হয়ে সাইমার দিকে তাকিয়ে থাকে, যেন কেউ বুকের মধ্যে ছুরি মেরেছে। কি বললে তুমি? আমি খুনি? সাইমা ধীরে ধীরে চেয়ারের দিক থেকে উঠে দাঁড়িয়ে, চোখের দৃষ্টিতে তীব্র ঘৃণা।
হ্যাঁ, ঠিকই শুনেছো। তুমি আমার ভাইকে খুন করেছো অনেক। নিজের হাতে ওকে ছাদ থেকে ফেলে দিয়েছো। আমি নিজের চোখে না দেখলেও প্রমাণ আছে আমার কাছে। তুমি কি বলছো এসব সাইমা? তোমার ভাই আমার ভাইয়ের মতো ছিল, আমার বড় ভাইয়ের মতো। আমি কখনো ওকে আঘাত করতে পারি না। কে তোমাকে এসব বলেছে? প্রমাণ আছে আমার কাছে, তোমার সেই ছবি যেখানে তুমি আমার ভাইকে ধাক্কা দিচ্ছ ছাদ থেকে। আমি সেই রাতের প্রতিটি চিৎকার মনে রেখেছি। প্রতিদিন আমার কানে বাজে ওর আপু বাঁচাও ডাকটা। সাইমা, তুমি কি মনে করো আমি এসব করেছি? আমি তো তোমাকে ভালোবাসি। না, তুমি ভালোবেসেছো না, আমি ভালোবেসেছি। আমি তোমাকে বিয়ে করেছি প্রতিশোধ নিতে। আমার চোখে ভালোবাসা ভেবে যা দেখছো, আসলে সেটা ছিল আমার পরিকল্পনার অংশ। ঈশান অনিকের মুখ নিস্তব্ধ হয়ে যায়। চোখে যেন পৃথিবীর সব ব্যথা এসে জমে। প্রতিশোধ নিতে মানে তোমার সব ভালোবাসা, সব যত্ন, সব অভিনয় ছিল? হ্যাঁ, অভিনয় ছিল সব। তোমাকে তোমার মতো কষ্ট দিতে চেয়েছিলাম। অনেক ধীরে ধীরে এগিয়ে আসে সাইমার চোখে চোখ রাখে, কণ্ঠ নরম হয়ে যায়। কিন্তু আমি তো সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি সাইমা। যদি জানতাম তোমার মনে এমন আগুন জ্বলছে, তাহলে হয়তো নিজের জীবনই শেষ করে দিতাম। সাইমা চুপ করে যায়। তার বুকের ভেতর কেমন একটা কাঁপুনি শুরু হয়। চোখের কোণ ভিজে ওঠে, কিন্তু সে মুখ ঘুরিয়ে নেয়, যেন দুর্বল হয়ে পড়তে না যায়। কেন এমন কথা বলে তুমি আমাকে দুর্বল করে দাও অনিক? আমি তো তোমার শত্রু, কিন্তু কেন মনে হয় তুমি আমারই একজন? কেন আমার প্রতিশোধের দেওয়াল আজ ভেঙে পড়ছে? তুমি বিশ্বাস না করলে কিছুই বলবো না। শুধু মনে রেখো, আমি কখনো তোমার ভাইয়ের ক্ষতি করিনি। হয়তো একদিন সত্যিটা তোমার চোখে ধরা দেবে। বৃষ্টি তখন আরো জোরে পড়ছে। জানালার কাছে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে, আর সাইমা দাঁড়িয়ে আছে স্থির। বুকের ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। প্রতিশোধের আগুন জ্বালতে গিয়ে নিজের হৃদয়টাই যেন ছাই করে ফেলেছে সে। সাইমার কাপা ঠোঁটের নিঃশব্দ এক স্বীকারোক্তিতে। আমি তোমাকে ঘৃণা করতে পারছি না অনিক। তারপর সাইমা গলা পরিষ্কার করে অনিকের দিকে কড়া চোখে তাকিয়ে বলল, আমি তোমাকে খুন করে প্রতিশোধ নিতে চেয়েছিলাম। ওটা আমার ভালোবাসা ছিল না, শুধু ক্ষতি করার ঠান্ডা পরিকল্পনা। কিন্তু আমি তোমার মতো খুনি নই অনিক। আমি শেষ মুহূর্তে থেমে গিয়েছি। আর যারা বলে প্রেম দিয়ে বদলে ফেলা যায় না, তাদের কথাই সত্যি হলো। আমি শারীরিকভাবে কষ্ট দিতে পারিনি। অনিক দাঁড়িয়ে হেসে উঠল। হাসি না, বরং কটু হতাশার এক টুকরো শব্দ ছিল সেটা। সে চোখে অদ্ভুত এক উষ্ণ তীব্রতা নিয়ে বলল, খুন না করেও তো আমাকে তুমি মেরে ফেললে সাইমা। তুমি আমার সব বিশ্বাস, আমার গর্ব, আমার শান্তি ছিনিয়ে নিয়েছ। আমি এখন বেঁচে আছি, কিন্তু হায়, বেঁচে থেকেও যেন মরে আছি। সরাসরি খুন করলে অন্তত আমার শরীরটি শেষ হয়ে যেত, কিন্তু তুমি আমাকে এমনভাবে মারলে যেটা কষ্টে, অভিমানে বিশ্বাস জলে ধুয়ে দিল। আমি শুধু বলছি, তোমার বিশ্বাসঘাতকতা করাও আমার জন্য একরকম মৃত্যুই। শ্যামার কপালে জলতার ধারা যখন নেমে এলো, তখন তার চোখে এক কঠিন অগ্নি জ্বলছিল। কিন্তু সেই আগুন আর ঘৃণা নয়, তা ছিল বিকলিত প্রেমের ধুলো, যা থেকে সে নিজেকে মুক্ত করতে চেয়েছিল। সে কণ্ঠ খাটাতে চেয়েছিল, তবে গলা কেঁপে উঠল। নিঃশব্দে বলল, আমি চলে যেতে চাই অনেক, আর এখানে থাকবো না। এই ঘরের প্রতিটি কোণে তোমার স্মৃতি জাগে, আমার রাগ হয়, তাই আমি থাকতে পারবো না। অনেক ধীরে ধীরে পেছনে হেলে দরজার দিকে সরে দাঁড়ালো। চোখে কোনো ধরনের জোর নেই, শুধু বিষণ্ণতা, সমঝোতা। সে বলল, তোমাকে আটকানোর অধিকার আমার নেই সাইমা। তুমি যা খুশি করতে পারো, তবু বলি চলে যাও যদি তোমার মন শান্তি চায়। যদি তুমি কোনো সেভাবে নিজেকে ধরতে পারো, চলে যাও। আমার পক্ষ থেকে কেউ তোমাকে বাধা দেবে না। সাইমা ব্যাগটা কাঁধে টেনে নিল। সে দরজার দিকে ঘুরে দাঁড়ালো, একটু থমকে আরো কিছু বলতে চাইল, কিন্তু গলা শুষ্ক, চোখে কেবল একটা অদ্ভুত ক্লান্তি। সে মৃদু করে বলল, আমি জানতাম না প্রতিশোধটা আমাকে এভাবে খেয়ে ফেলবে। আমি ভেবেছিলাম বদলাবে, রক্ত মুছবে। তবে এখন আমি বুঝি এই দহটা আমার নিজেরও ক্ষত করে দিল। অনেক মাথা নামিয়ে নীরব চোখে তাকালো কিছুক্ষণ, কিছুই না বলে। তারপর ধীরে বলল, তুমি যদি কোথাও শান্তি পাও তবে খুঁজে নাও। আমি তোমার পিছনে কোনো নিঃশব্দ হিংসা রাখবো না। তবে শুধু একটা জিনিস বলি, সত্যি কথা খুঁজে বের করো। প্রতিশোধের বদলে যদি সত্যি বের করতে পারো, অনেক কষ্ট বাঁচবে।
ঘরটা নিঃশব্দ, বাতাসে ভাসছে কেবল একটা গন্ধ, বিদায়ের। দরজাটা আধা খোলা, সেখান দিয়ে ঝিরঝির বাতাস ঢুকে আসছে, যেন সেও বুঝতে পারছে এই ঘরে আর কেউ নেই। অনেক বসে আছে বিছানার কোণায়, সাইমার ফেলে যাওয়া ওড়নাটা পাশে পড়ে আছে, তাতে এখনো তার গন্ধ লেগে আছে। সে মিষ্টি অথচ ভারী গন্ধটা এখন অনেকের বুকের ভেতর কাটা হয়ে বিচ্ছে। সে মাথা নিচু করে নিজের বুকের উপর হাত রাখলো, ঠোঁট নড়ছে ধীরে ধীরে। কারো নেশার জন্য নয়, শুধু নিজের বুকের ভার হালকা করার জন্য। সাইমা, তুমি যদি প্রতিশোধ নিতে না চাইতে, যদি সেদিন শুধু একবার জিজ্ঞেস করতে অনেক সত্যি কি হয়েছিল, আমি তোমাকে সব খুলে বলতাম, একটাও লুকাতাম না। আমি ব্যাখ্যা দিতাম, আমি প্রমাণ দিতাম, আমি তোমার চোখের দৃষ্টি ফিরে পেতে কিছুই বাকি রাখতাম না। কিন্তু তুমি তো আমাকে সেই সুযোগই দিলে না। তুমি আমার জীবনে এলে প্রতিশোধের আগুন নিয়ে, আমার ভালোবাসার আশ্রয়ে আগুন জ্বালাতে। আমি ভেবেছিলাম তুমি এলে শান্তি আনবে, কিন্তু তুমি এলে ঝড় হয়ে। একটা হালকা হাসি ফুটে উঠল ঠোঁটে, অবচেতন তবু মায়ের ভরা। তবু জানো সাইমা, আমি তোমাকে ঘৃণা করতে পারলাম না। তুমি ভুল বুঝেছিলে, তবু আমি তোমাকেই ভালোবেসেছি। তোমার চোখে ঘৃণা দেখেও আমি তোমার চোখে শান্তি খুঁজেছি। বাইরের জানালা দিয়ে বাতাস ঢুকছে, পর্দা নড়ছে আস্তে আস্তে। অনেক তাকিয়ে আছে শুনে, যেন সাইমাকে এখনো দেখতে পাচ্ছে। অনেক চোখ বন্ধ করে শেষবারের মতো ফিসফিসিয়ে বলে, তুমি চলে গেছো, কিন্তু আমার ভেতর থেকে তোমাকে মুছতে পারলাম না। তোমার দেওয়া দাগটাই এখন আমার ভালোবাসার প্রমাণ। হয়তো একদিন তুমি সত্যিটা জানতে, তখন বুঝবে আমি খুনি ছিলাম না, আমি শুধু তোমার ভালোবাসার বন্দী ছিলাম। বৃষ্টি ফোঁটা তখন টুপটাপ করে জানালায় পড়তে শুরু করলো, যেন আকাশও কান্না আটকাতে পারল না। প্রেম কখনো কখনো সত্যের আগে আসে, আর প্রতিশোধ সত্যকে হারিয়ে দেয়। সাইমা চলে গেছে, কিন্তু অনেকের জীবনে প্রতিটি নিঃশ্বাসে তার নাম গেঁথে রইল, অব্যক্ত, অমোচনীয় আর অসমাপ্ত। সাইমা ব্যাগ খানিকটা টানতে টানতে ঘরের দরজা খুলল। হৃদয়টা যে কতটা ভার সেটা খালি চোখে দেখা যাচ্ছিল না, কিন্তু পা একটু সাবধানে চালাচ্ছিল। বাড়ির পিছনে কক্ষ থেকে দুজন লোকের কথা ভেসে এলো। কোনো কথা ছিল না, সাধারণ আলাপের মতো, কিন্তু কণ্ঠে এমন এক ঠান্ডা স্বরে যে স্বভাবতই সাইমার গলার রেশ বাড়িয়ে দিল। দেখেছিস, এক ঢিলে দুই পাখি মারলাম ভাই। হ্যাঁ হ্যাঁ, বলেছিস তো, তোমার কৌশলে সবগুলো জমি এখন আমাদের দখলে যাবে। সাইমা হয়তো 2 ধাপ এগোবার আগে থেমে গেল। দরজার ফাঁক দিয়ে খুঁটিয়ে শোনা শুরু করলো। কথাগুলো তার হৃদয়ে দাগ ফেলতে শুরু করলো। লোকটা আসতে বলল, তুমি দেখেছো অনেককে ভাসিয়ে দিয়ে আমাদের কত লাভ হলো? অনেকের বাবার সব সম্পত্তি এবার আমাদের হবে, আর সাইমার ভাইকে সরিয়ে দিলাম। এখন তোর ভাই না থাকায় কেউ কিছু জানতে পারবে না। ওকে ছাদ থেকে ফেলে সরিয়ে দিয়েছি। আর অনেকও তো চালাক, তাই ওকে অন্য কৌশলে সরিয়ে দিলাম। অনেকের ভাই তো বোকা, সবাই বলে ওই ছেলে বোঝে না। অনেককে খানিক ভেঙে দিলাম, ব্যবসায় মন বসবে না। আর আমি তো কোম্পানির ম্যানেজার, সব আমি দেখব, সব আমার হাতে চলে আসবে। সাইমার বুকটা হঠাৎ ব্যথায় কেটে গেল। কেমন করে, কোন অন্ধকারে এই কথাগুলো? তার কান বিশ্বাস না করে তালু দিয়ে চেপে নিল। শব্দগুলো হচ্ছে কি যে বাস্তব। ঠিক বলেছেন ভাই, সাইমার বাবাকে শুদ্ধই ফেলে দিয়েছি, তাই ওর সব মালিকানা সাইমার নামে লিখে গেছে। আমি তখন হাত লাগাতে পারিনি, কিন্তু এখন সব পথ খুলে যাবে। সাইমার পায়ের তলায় ধুলো চাপা সিরাজের মতো সমস্ত স্মৃতি ঝলসে উঠল। ভাইয়ের ছায়া, বাবার কঠিন কলার উপদেশ, হাসপাতালের সাদা স্লিংয়ের স্মৃতি, সবকিছু ঝাপসা হয়ে এলো। আর হঠাৎ রত্নালী একটা তুমি কি শব্দ। ভুল গেছো? আমরা ওর বাবাকেই সরিয়েছি, তাই ওর সব কাগজ ওর নামে চলে এসেছে। এখন ওরাও নিঃশব্দে সবই হারা। লোকটা নিজের গলা ছোট করে বলল। সাইমার হাঁটা আটকে গেল। তিনি বুঝতে পারল না, কোনো এক কণা তার কানে ঢুকেছে। বাবাকে সরিয়েছে, সেই বাক্যটি কেমন করে তার ভেতরে আগুনের শিকা হয়ে প্রবেশ করলো। এবার শুধু সাইমার পালা। বাবার কণ্ঠটার মধ্যে ছিল অবিকল কুৎসিত স্বপ্ন। ওকে ভয়ে ভেঙে দিতে হবে, না হলে ওর বাকি সম্পত্তি কেবল নামমাত্রই থাকবে। সাইমার গলা শুকিয়ে গেল, চোখে অচেনা পুরন্ত আগুন উঠে। কেন কেউ তার জীবনকে এভাবে খেলনা বানালো? কেন তার ভাইকে কুটো করে ফেলা হলো? কেন তার বাবার স্মৃতি এভাবে লুট করা হলো? হঠাৎ শব্দ হলো, খুঁজে দেখ কেউ আছে কি। যদি দেখা যায়
চল আগে তাকে চেপে ফেলে শেষ করে ফেলি, না হলে পরে মুখে কুৎসা পড়বে। দরজার ফাঁক পেরিয়ে সাপের মতো শাক শাক করে পিছিয়ে গেল, পায়ে ধীরে ধীরে নীরবতা ধরে। পুরো শরীর কাঁপছে, কিন্তু ভাঙ্গার আগে ছুটে পালানোর সিদ্ধান্ত নিল। ভেতর থেকে কণ্ঠটা পরীক্ষা করে বলল, বাইরে কেউ নেই। কিন্তু তার ভেতর থেকে হৃদয় কন্দন করে সে জানত, যদি দেখতে পাওয়া যায় তাদের হাত থেকে বাঁচা মুশকিল। সাইমা মনে মনে বলল, দৌড়ের আগেই থামবো, সে মনে করো না। সাইমা চুপচাপ হকচকিয়ে পিছিয়ে পিছিয়ে ঘরের কোনাকুনি দিয়ে বেরিয়ে পড়ল। ধীরে ধীরে বেরিয়ে আসার মতো নয়, এবার সে ছুটে পালাতে শুরু করলো। পা মাটিতে চাপ দিয়ে দৌড়ে গেল, কোনো পরিকল্পনা নেই, কেবল বাঁচার তাগিদ। লোকজন হট্টগোল শুনে দরজার দিকে ছুটে এলো, তাদের গলা চেঁচিয়ে উঠল। ওকে ধরো, তাকে বাইরে আটকে ফেলো। কিন্তু সাইমা এমনভাবে ছুটতে শুরু করলো, গলি দিয়ে তাকে আর কেউ খুঁজে পেল না। সাইমা যখন অনিকদের বাড়িতে ফিরে এলো, রাতের অন্ধকার কিছুটা শিথিল হয়ে গিয়েছিল। দরজা খুলতেই অনিকের মা দেখে অবাক হয়ে বলেন, কি রে, এত রাতে কোথায় গেছিলে তুমি? একটু দরকার ছিল, তাই বাড়ি গিয়েছিলাম। অনিকের মা কিছু না বলেই ঘরে চলে গেল, আর সাইমা চুপচাপ সোজা অনিকের ঘরে চলে গেল। দরজা বন্ধ করে সে অনিকের সামনে দাঁড়ালো, চোখে ভরা অনুচিত অপরাধ বোধ, কণ্ঠে হালকা কাঁপন। আমার ভুল হয়ে গেছে অনেক, আমি বুঝতে পারছি তুমি খুন করনি। এতদিন আমার সঙ্গে থেকেও চিনতে পারলেন না আমাকে? হাহ, আর এইটুকু সময় বুঝতে পারলেন আমি খুনি নই? সাইমা অপরাধ বোধে মাথা নিচু করে নিল। ওর চোখের ভিতর মিশে গিয়েছে সমুদ্রের মতো এক অজানা আবেগ, দুঃখ, লজ্জা আর তবুও শান্তির খোঁজ। আমি কেবল ভেবেছিলাম সত্যটা অন্যরকম। আমি ভুল করেছিলাম অনেক। ঘরে নীরবতা নেমে এসেছে। জানালার বাইরে চাঁদ যেন অল্প মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে। সাইমা চুপচাপ অনেকের সামনে দাঁড়িয়ে, চোখ নামানো, কণ্ঠ কাঁপছে অপরাধ বোধে। অনেকক্ষণ ধরে কিছু বলছিল না, হঠাৎ ঠান্ডা গলায় বলল, আমার এমন কাউকে দরকার নেই সাইমা, যে আমাকে ভালোবাসে না, বরং প্রতিশোধ নিতে আমার জীবনে আসে। সাইমার বুকটা ধক করে উঠল, গলায় কিছু যেন আটকে গেল, কষ্টের ভারে কণ্ঠটা ভেঙে গেল ওর। অনেক প্লিজ আমাকে ক্ষমা করে দাও না। আমি ভুল বুঝেছিলাম তোমাকে, আমি জানতাম না আসলে সব সত্যি কি ছিল। বিশ্বাস করো, আমি এখন শুধু তোমাকেই চাই। অনেক ধীরে ধীরে মাথা নাড়ল, চোখে জমে থাকা ব্যথার অভিমান ঝরে পড়ছে কথার ভেতর দিয়ে। সব ভুলের ক্ষমা হয় না সাইমা, কিছু ভুল এমন হয় যা ক্ষমা করলে নিজের অস্তিত্বটাই হারাতে হয়। আমি জানি তোমার কষ্ট আমি বুঝতে পারবো না, কিন্তু আমি সত্যিই অনুতপ্ত অনেক। আমি জানি আমি তোমাকে ভেঙে দিয়েছি, কিন্তু একবার শুধু বলো তুমি আমাকে ঘৃণা করো না। ঘৃণা করতে পারিনি সাইমা, ভালোবাসা এত সহজে মরে না, কিন্তু এখন সেই ভালোবাসাটাই বোঝা হয়ে গেছে আমার জন্য। সাইমা চুপচাপ চোখের জল মুছতে লাগলো। তার মনে হচ্ছিল বুকের ভিতরটা কেউ পাথর দিয়ে চেপে ধরেছে। অনেক ঘুরে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। দূরের আকাশে চাঁদটা আবার একটু উকি দিল, যেন সাক্ষী হয়ে রইল এক অসমাপ্ত ভালোবাসার, যেখানে ক্ষমা শব্দটা হারিয়ে গেল অভিমান নামের গভীর অন্ধকারে। সকালটা কেমন যেন ভারী লাগছিল, আকাশে মেঘ নেই, তবুও ঘরের ভেতরটা যেন আলোহীন। সাইমা ধীরে ধীরে অন্ধকার থেকে বের হয়ে এলো, হাতে ধোয়া ওঠা এক কাপ কফি। কাপটার গায়ে অনেকের প্রিয় নীল রঙের শার্ট, ফোনটা যেমনটা ওর পছন্দ। ওর মুখে হালকা হাসি ফুটেছিল, মনে মনে ভাবলো, আজ হয়তো অনেকের মন ভালো, একটু কথা বলবো, একটু হাসাবো, হয়তো সব ঠিক হয়ে যাবে। অনেক ঘর থেকে বের হচ্ছিল, শার্টের বোতাম লাগাতে লাগাতে দরজার দিকে যাচ্ছিল সে। সাইমা কাপা গলেই বলল, এই অনেক, তোমার জন্য কফি বানিয়েছি, একবার খেয়ে যাও প্লিজ। অনেক থামলো না, কফি কাপের দিকে একবার না তাকিয়ে ঠান্ডা স্বরে বলল, আমার এখন সময় নেই। একটু দাঁড়াও না অনেক, কথা আছে আমার। আমার বলার মতো কিছু নেই সাইমা। তারপর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। কফি কাপে ধোয়া ওঠা বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। ঠিক সাইমার বুকের উষ্ণতার মতো সে নিঃশব্দে চেয়ে রইল দরজার দিকে, যেদিকে অনেক চলে গেল আর ফিরে তাকালো না। কাপের ভেতর কফির তলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছিল, যেন সাইমার ভালোবাসার মতোই, যা এখন অভিমানে কফিতে রূপ নিয়েছে। চোখের কোণ বেয়ে একটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল কফির কাপের ধারে। সেখানে যেন লেখা হয়ে গেল এক নিঃশব্দ প্রশ্ন, ভালোবাসার এত বড় শাস্তি কি কেউ পেতে পারে?
দুপুরের রোদটা ঘরের পর্দার ভেদ করে হালকা আলো ফেলেছে সাইমার মুখে। মুখটা কেমন নিস্তেজ, চোখ দুটো লাল, যেন অনেকক্ষণ ধরে কান্নায় ভিজে আছে। বিছানায় বসে নিঃশব্দে ফুপিয়ে কাঁদছে সে। হঠাৎ দরজায় টোকা পড়তে চমকে ওঠে, চোখ মুছে। এই যে মিসেস রাগী ম্যাডাম, কান্নাকাটি কিসের? কিছু না ভাবি। ভাবি এগিয়ে এসে পাশে বসে, সাইমার মাথায় হাত রেখে বলে, মিথ্যা বলিস না, আমি চোখে সব পড়তে পারি। কি হয়েছে বল, অনেক কিছু বলেছে? এবার আর নিজেকে আটকাতে পারল না সাইমা। সে ভাবিকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁপে কেঁপে বলে উঠল, ভাবি আমি অনেকের সাথে খুব অন্যায় করে ফেলেছি। আমি ওকে ভুল বুঝে এতটা কষ্ট দিয়েছি যে এখনো আমার সাথে কথা পর্যন্ত বলে না। আমি যতবার ওর দিকে তাকাই মনে হয় বুকের ভেতর কিছু ভেঙে যাচ্ছে। আমি আর এমন দূরত্ব নিতে পারছি না ভাবি, আমার খুব কষ্ট হচ্ছে। বোকা মেয়ে, ভালোবাসায় রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি থাকবেই, কিন্তু মান অভিমানটা ততটা কঠিন না রে। অনেক তোকে এখনো ভালোবাসে, সেটা চোখেই লেখা আছে। কিন্তু ভাবি ওর রাগ তো ভয়ানক, কথা পর্যন্ত বলে না আমার সাথে। আমি গেলে পাশ কাটিয়ে চলে যায়। তাই বলে বসে বসে কান্না করবি? এইভাবে ছেলেরা তোকে গুরুত্ব দেবে নাকি? দেখ, আজ বিকেলে একটু সেজে গুজে সুন্দর একটা ড্রেস পরে অনেকের সামনে যাস, একটু হেসে, একটু ভদ্রভাবে, আবার একটু লজ্জা মিশিয়ে বল, অনেক কফিটা তোমার জন্য বানিয়েছিলাম, খাওনি কেন? ভাবি আমি পারবো না ওসব বলতে। আরে পাগলি, ভালোবাসা মানেই সাহস। ছেলেরা মুখে না বললেও মনে মনে চায় মেয়েটা একটু এগিয়ে আসুক। তুই শুধু একবার ওর চোখের দিকে তাকিয়ে হাসবি, বাকিটা ও নিজেই বুঝে যাবে। ভাবি যদি ও সত্যি আর আমার সাথে কথা না বলে? তাহলে তুই ওর চোখে ভালোবাসা ফিরিয়ে আনবি, কান্নাই না, হাসিতে। ভাবির কথায় সাইমার মুখে ছোট্ট একটুখানি হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবল, আজ না হয় একটু চেষ্টা করেই দেখি, হয়তো ভালোবাসা আবার ফিরবে আগের মতো। রাতটা ছিল শান্ত। জানালার বাইরে হালকা চাঁদের আলো ঘরে এসে পড়েছে। ঘড়ি কাঁটা তখন প্রায় 10টা ছুঁই ছুঁই। সাইমা আয়নার সামনে বসে ধীরে ধীরে কাজল টানছে। গলায় হালকা মুক্তোর মালা, চুলগুলো খোলা, পরনে গভীর লাল শাড়ি, যেন আগুনের মতো জ্বলে উঠছে তার উপস্থিতি। আয়নার নিচের প্রতিবিম্ব দেখে একটুখানি নিঃশ্বাস ফেলল সে। মনের মধ্যে শুধু একটাই ভাবনা, আজ যদি অনেকের রাগটা একটু কমাতে পারতাম। দরজার বাইরে পায়ের শব্দ শুনে সাইমার বুক ধক করে উঠল। পরের মুহূর্তে দরজাটা খুলে গেল। অনেক ঢুকতেই থমকে গেল জায়গায়। তার চোখ যেন মুহূর্তের জন্য থেমে গেল সাইমার উপরে। চুলের ভেজা গন্ধ, শাড়ির রং, মুখে হালকা লজ্জা, সব মিলে এক অদ্ভুত নীরব জাদু। কিন্তু পরক্ষণেই অনেক চোখ নিচু করে নিল। মুখে কোনো কথা না বলে পাশ কাটিয়ে যেতে নিল। অনেক থামলো না। তখনই সাইমা তাড়াতাড়ি গিয়ে দরজা বন্ধ করে দিল। অনেক অবাক হয়ে তাকাতে সে এগিয়ে এসে অনেকের গলা জড়িয়ে ধরল। জানার কত রাগ করে থাকবে বলো? আমি তো সত্যিই বুঝতে পারছি ভুলটা আমারই ছিল। এবার তো ক্ষমা করে দাও না প্লিজ। অনেক ঠান্ডা স্বরে বলল না কিছুই, শুধু ধীরে ধীরে তার হাত দুটো সাইমার হাত ছাড়িয়ে নিল। চোখে কোনো রাগ নেই, কিন্তু এক অদ্ভুত দূরত্ব। আমি একটু ফ্রেশ হয়ে আসি। এটুকুই বলি সে ওয়াশরুমের দিকে চলে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দে ঘরটা যেন আরো ভারী হয়ে গেল। শ্যামা স্থির হয়ে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত, তারপর ধীরে ধীরে বিছানার কোণে বসে পড়ল। চোখ থেকে একে একে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো গালে, শাড়ির আঁচলে মিশে গেল। সে ফিসফিস করে বলল নিজের মনে, আমি তো শুধু ভালোবাসতেই চেয়েছিলাম অনেক। এতটা দূরে চলে গেলে কেন তুমি? চাঁদের আলোয় সাইমার মুখ ভর্তি কান্না ঝলমল করছিল। বাইরে যেন হালকা বাতাস বইছে, কিন্তু সেই বাতাসও আজ ভারী লাগছে, কারণ ভালোবাসা এখনো আছে, কিন্তু তার সামনে এখনো এক দেওয়াল দাঁড়িয়ে, নাম অভিমান। বাথরুমের দরজাটা খুলে যখন অনেক বের হলো, তখন ঘরের আলোটা হালকা নিস্তব্ধ। বাতাসে যেন একটা ভেজা কান্নার গন্ধ মিশে আছে। সে তাকাতেই দেখলো বিছানা কোণে সাইমা বসে আছে, মুখটা দুহাতে ঢেকে, কাঁদ কাঁপছে থরথর করে। চোখের নিচে লাল ছায়া আর শাড়ির আঁচল ভিজে গেছে অশ্রুতে। অনেক এক মুহূর্ত থমকে রইল, তারপর হালকা হেসে এগিয়ে এসে বলল, আরে কাঁদছো কেন? আমি কি তোমাকে মেরেছি নাকি? সাইমা মুখটা তুলে তাকালো অনেকের দিকে, চোখে ভরা জল, ঠোঁট কাঁপছে। তুমি আমাকে এখনো ক্ষমা করনি, তাই কাঁদছি। কে বললো ক্ষমা করিনি? আমি তো অনেক আগেই করেছি জান, শুধু মনে কষ্টটা একটু বেশি পেয়েছিলাম।
সাইমা মুহূর্তেই উঠে দাঁড়ালো, চোখের জল মুছতে মুছতে এগিয়ে এসে অনেকের বুকের ভেতর মুখ গুজিয়ে দিল। সত্যি অনেক, আমি খুব সরি, আর কোনো দিন তোমাকে কষ্ট দেব না, তোমাকে ভুল বুঝবো না, কথা দিচ্ছি। পাগলি, এত কাঁদতে হয় নাকি? আমি তো আছি তোমার পাশেই। সেই মুহূর্তে সাইমা নিজেকে সামলাতে পারল না, অনেককে শক্ত করে জড়িয়ে ধরে যেন ভয় করছে আবার হারিয়ে ফেলবে। তারপর একে একে মুখে গালে ঠোঁটে চুমুতে ভরিয়ে দিল ভালোবাসার সমস্ত অপরাধ বোধ। আমি তোমাকে খুব ভালোবাসি জান, আর কখনো তোমাকে হারাতে চাই না। আমিও তোমাকে ভালোবাসি জান। এখন চুপ করে থাকো, চোখের জলটা মুছে ফেলো। আমার সাইমা কাঁদলে আমার ভালো লাগে না। চাঁদের আলো জানালার ফাঁক গলে এসে দুজনের উপর পড়ল, আর নিঃশব্দে মিলিয়ে গেল সব অভিমান, সব দূরত্ব। রয়ে গেল শুধু দুটো বুকে ধরা উষ্ণতা আর মৃদু এক ভালোবাসার নিঃশ্বাস। দুটি মন, দুটি হৃদয় এক হয়ে গেছে ভালোবাসার উষ্ণতায়। চোখে চোখে, ঠোঁটে ঠোঁটে কথা হলো, ভালোবাসা সারা ঘরে ছড়িয়ে পড়ল। সারা ঘর জুড়ে শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ বাড়ি খেতে লাগলো। দুটি মন